তা আমরা এখানে যে জিনিসটা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে? স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন হলো যে আমদানি পণ্যের মূল্য নির্ধারণ, এই বিষয়ে একটা ইতিহাস খুব একটা বলবো না, খুব সামান্য একটা ইতিহাস বলবো। যে আসলে এই যে এই যীশু খ্রিস্টের জন্মের বেশ কিছু আগে, যেখানে জুলিয়াস সিজারের যে সাম্রাজ্য ছিল, তখন কিন্তু এই পণ্যের এই আমদানি পণ্যের উপরে তখন থেকেই কিন্তু এই কাস্টম ডিউটি ছিল, এবং সেখানে প্রায় 20% মধ্যে কাস্টম ডিউটি ছিল, এবং সেখানে কাস্টম ডিউটি আদায় করা হতো। সেই সময়তে কাস্টম ডিউটি আদায়ের জন্য এই যে কাস্টমস কালেক্টর যাদের নিয়োগ করা হয়েছিল, তাদের সাথে কিন্তু ব্যবসায়ীদের এই ভ্যালু নিয়ে একটা গন্ডগোল তখন থেকেই ছিল। তো ভ্যালু আসলে ভ্যালু নিয়ে আসলে এই অস্বচ্ছতা এবং উদ্ভব কিন্তু আজকের না, বহুদিনের, এটা বহুদিন পুরাতন, এটা এটা যুগ যুগ ধরে আছে এবং যুগ যুগ ধরে থাকবে। এই স্যার আপনার মাইক্রোফোনে মনে হয় চাপ পড়ে মিউট হয়ে গেছে কিনা নাকি? এবার কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে না? তাহলে এই ভ্যালু নিয়ে আসলে দীর্ঘদিনের সমস্যা। আমি আবার প্রথম থেকে বলি যে জুলিয়াস সিজারের সময় থেকেই এই ভ্যালু কাস্টম ডিউটি আদায় করা হতো, এবং তখন আসলে তাদের 20%-এর মতো কাস্টম ডিউটির মতো ছিল। এবং সেই সময় যারা কাস্টম ডিউটি আদায় করতো, তাদের সাথে ব্যবসায়ীদের জটিলতা তখন থেকেই বিরাজমান। তো সেই বিরাজমান জটিলতা কিন্তু যুগ যুগ ধরে আছে, এবং এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে, আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আমরা মনে করি যে এই ভ্যালু নিয়ে আসলে পারফেক্ট কোনো সলিউশন কিন্তু আমরা পুরোপুরি দিতে এখনো পারিনি, এবং আসলে কতটুকু দিতে পারবো আমি জানি না। তবে আমাদের যে বর্তমান যে সিস্টেম আমরা যেভাবে ভ্যালুয়েশন করি, সেটাও আসলে পারফেক্ট, যেটা নাকি গ্যাট ভ্যালুয়েশনের যে বিধিমালা আছে, সেটাকে আমরা আসলে অনুসরণ করি না। তো এখানে এই 1950 সালে ভ্যালু নিয়ে অনেক আলোচনার পরে 1950 সালে ব্রাসেলস ডেফিনেশন অফ ভ্যালু একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে আসলে নরমাল প্রাইসের একটা পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। সেই নরমাল প্রাইসটা আমরা দীর্ঘদিন যাবত এই প্র্যাকটিস করেছি। 2000 সালে যে আমরা নরমাল প্রাইস থেকে বের হয়ে এসে আমরা ট্রানজাকশন ভ্যালুতে আসি। তো ট্রানজাকশন ভ্যালুর ক্ষেত্রে, যখন ট্রানজাকশন ভ্যালুর এই কাজটাও আমাদের হয়েছিল, পদ্ধতিটা তৈরি হয়েছিল 1994 সালে। সেখানে গ্যাট ভ্যালুয়েশন একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টের ভিত্তিতেই আমাদের এই আমরা সেই এগ্রিমেন্টে স্বাক্ষর করেছিলাম 1995 সালে, এবং 2000 সালে যে আমরা সেটাকে বাস্তবায়ন করেছিলাম। তো এখানে বাস্তবায়নের জন্য সব দেশকে কিছুটা সময় দেওয়া হয়েছিল। আমরা এখন আমাদের আইনের বিষয়গুলো দেখি, যে আমরা আইনে কিভাবে ভ্যালুয়েশনটাকে ইনকর্পোরেট করেছি। আমাদের আইনের সেকশন 25-এ বলা আছে যে অ্যাকচুয়াল প্রাইস সেখানে হইতে হবে যে প্রাইস অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল। অ্যাকচুয়াল প্রাইসে বলছে যেটা অ্যাকচুয়ালি পেইড অর পেয়েবল। দ্বিতীয় কথা বলা হচ্ছে নিয়ারেস্ট অ্যাসার্টেইন ইকুইভ্যালেন্ট অফ সাচ প্রাইস। তো তৃতীয় কথা হচ্ছে at which such or like goods or ordinary sold। তাহলে ordinary sold or offered for sale for the delivery at the time and place of importation and exportation, as the case may be in course of international trade under fully competitive condition, where the seller and the buyer have no interest in the business of each other। তাহলে এই যে বিষয়গুলো আছে, এটা টোটাল ট্রানজাকশন ভ্যালুর যে বিষয়টা আছে, সেটাকে জাস্ট ইন শর্টে এখানে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে সবগুলোকে কিন্তু ইনকর্পোরেট করা হয়েছে। এবং আমাদের আইনে আরো একটা জিনিস আছে, সেটি হচ্ছে যে আমাদের আইনে এই ট্রানজাকশন ভ্যালুর পাশাপাশি আমাদের আইনে যেটি আছে সেটি হচ্ছে যে আমাদের গ্যাজেটের মাধ্যমে আমরা মিনিমাম ভ্যালু ফিক্স করতে পারি, অথবা আমরা ট্যারিফ ভ্যালু করতে পারি, সেটাও এখানে আইনে বলা আছে। আর মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে আমাদের ট্যারিফ ভ্যালুর ক্ষেত্রে আমাদের বলা আছে যদি হায়ার কোনো ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুতেই ডিক্লারেশন প্রাইসটা যদি হায়ার থাকে, তাহলে সেই ভ্যালুতে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এইটি হচ্ছে আমাদের আইনের অংশ, এবং আইনে আরো অনেক কিছু আছে, সেগুলোকে আমি না যে আমি আমাদের টোটাল মূল ভ্যালুয়েশনের যে পদ্ধতি সেখানে আমরা যাচ্ছি।
এখন এখানে এই ভ্যালুয়েশন পদ্ধতির মধ্যে বেশ কিছু জিনিসকে আমাদের টার্মকে আমাদের ইউজ করতে হয়। তার মধ্যে সেখানে কতগুলো টার্ম আছে, একটা হচ্ছে আইডেন্টিক্যাল গুডস। এখন আইডেন্টিক্যাল গুডসটা কি? আইডেন্টিক্যাল গুডসটা হচ্ছে যে এমন একটা যে আমদানিকৃত পণ্যের ভ্যালু আমরা নির্ণয় করতে চাই, সেই পণ্যর প্রক্রিয়াধীন পণ্যটা যে দেশ প্রক্রিয়াধীন পণ্যের দৈহিক বৈশিষ্ট্য, অর্থাৎ সেটা যেরকম দেখতে তার মান এবং খ্যাতি এবং সর্বক্ষেত্রে একই রকম হবে এবং পণ্যের মূল্যকে প্রভাবিত করে না, বাহ্যিক সামান্য পার্থক্য থাকবে, তারা মানে একই রূপ পণ্য এবং যে দেশে উৎপাদিত হয়েছে এই আমদানিকৃত পণ্যটা সেই একই দেশে উৎপাদিত। এখন যদি আমরা দেখি, যদি আমরা একটা সনি টেলিভিশন নেই, সনি টেলিভিশন দেখেন, আমরা সনি টেলিভিশন আমরা মনে করেন KW21 টিভি একটা নিলাম আর একটা KV21 টিভি নিলাম। দুইটার মডেল ভিন্ন কিন্তু দুইটা প্রায় 21 ইঞ্চি, অর্থাৎ দুইটা 21 মানে 21 ইঞ্চি, অর্থাৎ একটার সাথে একটা এবং আরেকটার মোটামুটি একই দেশে উৎপাদিত, আমরা বলে দিয়েছি কান্ট্রি অফ অরিজিন জাপান। তো এটার মান, খ্যাতি এবং বৈশিষ্ট্য সবকিছু কিন্তু একই, শুধুমাত্র মডেলের কিছু তারতম্য পার্থক্য আছে, আর বাকি সবকিছু মোটামুটি এক। তো এই ক্ষেত্রে আমরা দুইটাকে কিন্তু আমরা অভিন্ন বা আইডেন্টিক্যাল গুডস হিসেবে চিহ্নিত করতে পারি। কিন্তু এই সনির সাথে যদি আমরা বলি যে ফুনাই KW21 টিভি, সেটা কিন্তু একরকম হবে না, কারণ দুইটা কোম্পানির রেপুটেশন কিন্তু ভিন্ন রকম, অতএব আমরা এটাকে আইডেন্টিক্যাল বলতে পারবো না। কিন্তু এটাকে যদি আবার আমরা সিমিলার গুডস এর আরেকটা ডেফিনেশন আছে, সিমিলার গুডস এর ডেফিনেশনে দেখেন আমরা বলছি আমাদের বিধিমালায় বলা হয়েছে যে সর্বক্ষেত্রে মূল্য নির্ধারণের জন্য প্রক্রিয়াধীন পণ্যের একই রূপ নয়, ঠিক যেরকম এই দুইটা পণ্য সেরকম নয়, তার বৈশিষ্ট্য উপাদান একই রূপ এবং একই কার্যে সম্পাদন করতে সক্ষম। বাণিজ্যিক মূল্য নির্ধারণের জন্য প্রক্রিয়াধীন পণ্যের সহিত ট্রেডমার্ক গুণাগুণ পণ্যের খ্যাতির ভিত্তিতে বিনিময়যোগ্য, অর্থাৎ বিনিময়যোগ্য বলতে মোটামুটি কাছাকাছি সবকিছু আছে, এবং মূল্য নির্ধারণের জন্য পণ্যটি যে দেশে উৎপাদিত সেই একই দেশে উৎপাদিত হতে হবে। তাহলে এখানে দুইটা ক্ষেত্রে অভিন্ন এবং আইডেন্টিক্যাল গুডস, দুই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, সেটা হলো যে দুইটা পণ্যই কিন্তু একই দেশের হইতে হবে। অন্য কোনো দেশের যদি হয় তাহলে কিন্তু এটা আইডেন্টিক্যাল বা সিমিলার হিসেবে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যদি আগের একটা এক্সাম্পল আমরা বললাম যে সনি টিভি দুইটা একই রকম, এখানে যদি সনি এবং ফুনাই 21 ইঞ্চি টিভি আমরা নেই, তাহলে কিন্তু সেটাকে আমরা সিমিলার গুডস হিসাবে চিহ্নিত করতে পারি। আবার এখানে আমরা বলেছি যে একটা রেফ্রিজারেটর তার ব্র্যান্ড হচ্ছে এ, যেমন 210 লিটার, আর একটা বি 210 লিটার, সেটাকে আমরা মোটামুটি সেটাকে সিমিলার গুডস হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, এবং দুইটা যেহেতু কান্ট্রি অফ অরিজিন চায়না হিসাবে আমরা বলেছি। এবং এই যে যেহেতু ট্রেডমার্ক গুণাগুণ দুইটাই যেহেতু পণ্যের খ্যাতি সবগুলোই মোটামুটি কাছাকাছি, অর্থাৎ একটা ব্র্যান্ডেড পণ্যের সাথে আবার আর একটা ব্র্যান্ডেড পণ্য কম্পেয়ার করতে পারি, কিন্তু একটা ব্র্যান্ডেড পণ্যের সাথে যদি আমরা একটা নন ব্র্যান্ডেড পণ্য কম্পেয়ার করতে যাই, তাহলে সেখানে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় থেকে যাবে। তো এই বিষয়গুলোকে আমরা কনসিডার করতে হবে। এই জন্য সিমিলার গুডস, এবং আসলে আমাদের মূল বিষয় হচ্ছে সিমিলার গুডস এবং আইডেন্টিক্যাল গুডস, এই দুইটাকে ভালোভাবে চিহ্নিত করা, তাহলে পরে কিন্তু আমাদের পণ্য মূল্য নির্ধারণটাকে যথাযথ হবে বলে আমরা মনে করি। এরপরে এই মূল্য নির্ধারণের জন্য আরো একটা বিষয় আছে যে জিনিসটাকে আমাদেরকে নলেজে রাখতে হবে, কারণ এটি মূল্য নির্ধারণের প্রথম ধাপ থেকে আরম্ভ করে প্রতিটি পদ্ধতির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টাকে টাচ করতে হয়। সেটা হচ্ছে যে রিলেটেড পার্সন। এখন রিলেটেড পার্সন কিভাবে হতে পারে? রিলেটেড পার্সন হচ্ছে যে এখানে একজন অন্যজনের ব্যবসার কর্মকর্তা বা পরিচালক। তো যদি এরকম হয় যে একজন ব্যবসায়ী এ মনে করেন চায়নাতে একজন ব্যবসায়ী আছে আর বাংলাদেশের ইম্পোর্টার এবং চায়নার এক্সপোর্টার, দুইজনের মধ্যেই ব্যবসায়ের মধ্যে দুইজন ব্যবসায়ী যদি হতে পারে, কর্মকর্তা হতে পারে অথবা পরিচালক হতে পারে, অর্থাৎ তাদের দুজনের মধ্যে একটা দুইজনেই এই দুইটা প্রতিষ্ঠানেই দুইজনেই মালিক, দুইটা প্রতিষ্ঠান, অর্থাৎ ওই দেশে যে প্রতিষ্ঠান আছে এই দেশে যে প্রতিষ্ঠান আছে, দুইটা প্রতিষ্ঠানের মালিক দুজনেই হতে পারে। আইনগতভাবে স্বীকৃত একই ব্যবসায়ের অংশীদার, অর্থাৎ দুইজনে যদি যেটা বললাম যে তারা রেজিস্টার্ড ভাবে দুজনে পার্টনার হতে পারে। তারপরে একজন বিনিয়োগকারী, অন্যজন কর্মকর্তা বা কর্মচারী, তাহলে এটা হতে পারে যে
এই বাংলাদেশে যে যিনি বিক্রয় করছেন, ইম্পোর্ট করছেন, তিনি তিনি প্রকৃত মালিক না, তিনি ওই চায়নাতে যিনি আছেন তিনি প্রকৃত মালিক, কিন্তু ইনি শুধু বাংলাদেশে যিনি যার নাম ইম্পোর্ট হচ্ছে তিনি এটাকে শুধু মার্কেটিং করছে, হয়তো তার এরকম একটা কিছু হতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন অন্যজনের ব্যবসার 5% বা তার অধিক অংশের মালিক। তাহলে এইটি ওই প্রত্যেকটা জিনিসেই মোটামুটি কাছাকাছি টার্মস আর কি, যে এখানে একজন আরেকজনের সাথে 5% বা তার অধিক শেয়ারের মালিক হতে হবে। প্রত্যক্ষ পরোক্ষভাবে একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে। তাহলে একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করে মানে সেটা হচ্ছে যে এই যদি এরকম হয়ে থাকে যে এইখানে যে ব্যবসা হচ্ছে এই ব্যবসাটার টোটাল কন্ট্রোলিং ভারটা হচ্ছে হয়তো চায়না যিনি ব্যবসা করছেন তার উপরে, তিনি যেভাবে বলতেছেন ইনি এভাবে মার্কেটিং করছেন বা এভাবে সব ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, এরকম হতে পারে। তারপর উভয় প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে যা দেখা যাচ্ছে যে কোনো থার্ড পার্টি এখানে আছে, যে থার্ড পার্টির মাধ্যমে এখানে হতে পারে। এমন হতে পারে যে থার্ড পার্টি এই দুইজনের ব্যবসাটাকে থার্ড পার্টি নিয়ন্ত্রণ করে, এরকম হতে পারে যে থার্ড পার্টি হয়তো কোনো একটা শেয়ার এখান থেকে ব্যবসা থেকে নিয়ে যায়। শেয়ারটা কিরকম নিতে পারে যে এই যখন ট্রানজেকশন হয়, ট্রানজেকশনটা হয়তো থার্ড পার্টির মাধ্যমে হয়, অথবা ট্রানজেকশনটা এরকম হতে পারে ট্রানজেকশনের একটা অংশ এক্সপোর্টারের কাছ থেকে বা থার্ড পার্টির কাছে আসে, এরকম বিভিন্ন ভাবে এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হতে পারে। তারপর একজন অন্যজনের ব্যবসায় একমাত্র এজেন্ট হতে পারে, সেটা পরিবেশক সোল ডিস্ট্রিবিউটর যেটাকে বলি আমরা হতে পারে। এটা কিন্তু আমাদের দেশে অনেকেই আছে, একই পরিবারের সদস্য, অথবা মানে ওখানে যিনি আছেন এবং বাংলাদেশে যিনি আছেন তারা একই পরিবারের অন্তর্ভুক্ত সদস্য। পরিবারের অংশ, পরিবার বলতে আমরা যেটা বলি আমাদের যেরকম পরিবার সেটা এখানেও সেম পরিবার, এখানে অন্য কিছু নেই। তো এখানে রিলেটেড পার্সনের যদি আমি এক্সাম্পল একটা দিয়েছি সেটা আমরা বলেছি, তারপরে এখানে একটা এক্সাম্পল আমি একটা সেট করেছিলাম যে মানে একটা কান্ট্রি থেকে যদি ওয়াই ইম্পোর্টার 500 টেলিভিশন সেট ফ্রম সেলার বি ইন কান্ট্রি এক্স 200 ইচ ইউএস ডলারে সেল করে, তাহলে প্রিভিয়াস ইম্পোর্টেশন অফ আদার বায়ার্স হু বট দ্য সেম কোয়ান্টিটিস ফ্রম দ্য সেম সেলার or about the same time, it was found that the price payable was $350 per pieces. তো এইখানে এই যেহেতু এই যে দেখা যাচ্ছে যে প্রথম বায়ার সেকেন্ড বায়ারের কাছে সে একটা ডিসকাউন্ট দিয়েছে, সেই ডিসকাউন্টটা কিন্তু এখানে আসলে অ্যাকসেপ্টেবল না, কারণ এখানে তার সাথে একটা তার আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশন হয়ে গেছে। এই যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতির জন্য বিনিময় মূল্যের আমরা কি করি, বিনিময় মূল্য পদ্ধতির আমরা এই পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে এই আগের ডেফিনেশনের অংশগুলোকে আমাদেরকে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। প্রত্যেক যে কোনো পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই ধরতে হবে যে তার বিনিময় মূল্য পদ্ধতিতে তাকে আমার মূল্য নির্ধারণ করা সম্ভব কিনা। বিনিময় মূল্য পদ্ধতি হচ্ছে যে সে যে ডিক্লারেশনটা দিয়েছে, সে যে ডিক্লারেশনটা দাখিল করেছে, সেই ডিক্লারেশনটাকে যদি আমরা মূল্য নির্ধারণের ডিক্লারেশন ভিত্তিতে আমরা মূল্য নির্ধারণ করতে পারি, তাহলে পরে এইটা আমাদের জন্য সেই পদ্ধতি আমাদের বিনিময় মূল্য পদ্ধতি হবে। তো এই বিনিময় মূল্য পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। যে এই পদ্ধতির ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় আছে যে আমাদের প্রত্যেকটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। আমরা যদি একটা স্টেপ বাদ দিয়ে আর একটা স্টেপে চলে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি নিয়ে প্রশ্ন হবে, এবং যে কোনো ক্ষেত্রে এই প্রশ্ন যদি উত্থাপিত হয় তাহলে পরে আমাদের মূল্য নির্ধারণটা যথাযথ হয়নি বলে তা বাতিল হয়ে যাবে। তো এখানে যেমন আমরা আবার কিছু আছে, যেমন আমাদের যে কম্পিউটেড এবং কম্পিউটেড পদ্ধতি এবং ডিডাকটিভ মেথড পদ্ধতি, এই দুইটা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমার আছে যে এই দুইটা পদ্ধতি যদি আমাকে পদ্ধতি যে কোনো যেটা আগে নিতে চাই, প্রথমে কম্পিউটেড তারপরে ডিডাকটিভ মেথড। তো ডিডাকটিভ মেথড যদি আমি আগে ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো না। সেক্ষেত্রে আমদানিকারক যদি একটা আবেদন করে কমিশনারের কাছে,
তো এবং কমিশনার যদি সেটা অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে জাস্ট ডিডাকটিভটা আগে নির্ধারণ করে পরে কম্পিউটেড পদ্ধতিতে যাব। তো এখন এই বিষয়টাকে কিন্তু আমাদের এই যখন মূল্য নির্ধারণ করবো সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে। তো এখন আমরা মূল্য নির্ধারণের পদ্ধতিগুলোতে আলোচনা করব। এই পর্যন্ত যা কথা বললাম এইখানে আমাদের কিছু আলোচনা করতে পারি যে কারো কোনো বিষয় বোঝার কিন্তু প্রয়োজন আছে কিনা। এই পর্যন্ত যেটুকু আলোচনা করলাম আমরা একটা একটা করে পদ্ধতি আলোচনা করব। এরপরে প্রতিটা পদ্ধতি আলোচনা করার পরে আমরা প্রতিটা পদ্ধতির পরে আমরা একটা করে প্রশ্ন সেশন করি, তাহলে পরে আমাদের মনে হয় যে জিনিসগুলো ইন্টারেক্টিভ বেশি হবে। তো আমি পদ্ধতিগুলো যাওয়ার আগে আমি এতক্ষণ যা বললাম তার উপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করে 5 মিনিট 2 মিনিট আলোচনা করে আবার সামনের দিকে অগ্রসর হবো। কোনো প্রশ্ন নাই? স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যেমন আমরা এখনই জানতে পারলাম যেটা হচ্ছে যে যদি সোল ডিস্ট্রিবিউটর হয়, সাপোজ নেসলের যে মাদার কোম্পানিটা আছে তার ইম্পোর্ট হচ্ছে নেসলে বাংলাদেশ, সে তো সোল ইম্পোর্টার আর কি। তো এখন সেই ক্ষেত্রে আমাদের যে মূল্য ঘোষণা ফর্ম সেটাতে দিলে পরে তো হলোই, আর না হলে পরে এরকম যে সোল ডিস্ট্রিবিউটর যারা এরকম রেপুটেটেড তাদেরটা হয়তো আমরা জানি, কিন্তু অন্যদেরটা তো আমরা জানিই না। এবং ওইখানে কাস্টমস এর যে দলিলাতি দেওয়া হয় তার মধ্যে তো এরকম কোনো ডকুমেন্টস দেওয়া হয় না। তাহলে এই বিষয়টা আমরা কিভাবে জানবো কিভাবে, তারপরে না তার ভ্যালুটা ঠিক আছে কিনা আমরা কনসিডারেশনে আনবো? এরকম কোনো দলিলাতি তো কাস্টমস এর দেওয়ার জন্য কোথাও কোনো উল্লেখ আছে বলে আমি জানি না, সেই জন্য প্রশ্ন করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে এই আমাদের আসলে কাস্টমস এর কাজ হচ্ছে কাস্টমস এর মধ্যে এই ভ্যালুয়েশনের একটা অংশ থাকে যে উন্নত দেশগুলোতে যেটা হয় ভ্যালুয়েশন প্রসেসটা কিন্তু যারা শুল্ক আইনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে তারা কিন্তু আসলে দেখে না। সরি, আমার কথাটা মিট ছিল। যারা শুল্ক আইনের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে কিন্তু ভ্যালুয়েশনটার বিষয়টা আরেকটা গ্রুপ দেখে। আমি জাপানে দেখেছি তাদের ভ্যালুয়েশনের জন্য আরেকটা গ্রুপ অ্যাসাইন করা আছে, যে গ্রুপটা প্রতিটা যারা অ্যাসেসমেন্ট করতেছে তারা কিন্তু ভ্যালুয়েশনটা দেখছে না, ভ্যালুয়েশন দেখতেছে আরেকটা গ্রুপ। সেই গ্রুপটার কাছে সমস্ত তথ্য, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস ইনভেস্টিগেট করতেছে। যেমন এই বিষয়টা আসলে ইনভেস্টিগেট করে কাস্টমস এর কাছে ফিড দেওয়ার দায়িত্ব হচ্ছে আরেকটা গ্রুপের। আমাদের দেশে যেমন ভ্যালুয়েশন আছে, সেই ভ্যালুয়েশন যে আমাদের অধিদপ্তর আছে, ভ্যালুয়েশন অধিদপ্তর, তাদের আসলে এই সমস্ত বিষয় অ্যানালাইসিস করা দরকার। অ্যানালাইসিস করে আসলে কার সাথে কার সোল ডিস্ট্রিবিউটর এগুলো কিন্তু বের করা দরকার। কারণ এগুলো বের না করলে পরে আসলে এই জিনিসগুলো আমাদের অজানাই থেকে যাবে। কারণ এটা যেমন এই ভিতরে আমরা যখন আরো ভিতরে যাব তখন দেখা যাবে যে আমরা অনেক জিনিস আমরা নিতে পারবো না, কিন্তু সেখানে আমরা ডাব্লিউসিও বা আমাদের গ্যাট ভ্যালুয়েশনের যে বর্ণনা আছে সেটা আমি একটু মাঝে মাঝে পড়ে শোনাবো। সেখানে স্পষ্ট বলা আছে যে এই জিনিসগুলোকে জন্য আমাকে ওই দেশের সাথে যে যিনি সাপ্লায়ার তার সাথে যোগাযোগ করতে হবে। তো তার সাথে আমি যখন যোগাযোগ করতে যাব তখন তো আমি আসলে অ্যাকচুয়াল প্রাইস পাবো না, কিন্তু তারপরে আমাকে ওই বিষয়গুলোকে জাস্টিফাই করে নিতে হবে। তো এই জন্য আমরা বলছি যে এই বিষয়গুলোকে আমাদের আসলে মাঠ পর্যায়ে যে আমাদের অন্যান্য অফিস আছে, স্পেশালি যারা নাকি ভ্যালুয়েশন দপ্তর আছে, তাদের উচিত হলো এই বিষয়গুলো দেখে ফিল্ড অফিস গুলোকে অর্থাৎ কাস্টমার্স গুলোকে ফিড দেওয়া। আর কোনো প্রশ্ন? পেইড অর পেয়েবল, তাহলে প্রাইস অ্যাকচুয়ালি পেইড অন পেয়েবল কি হচ্ছে যে আসলে প্রকৃতপক্ষে যে মূল্যটা পরিশোধিত হয়েছে অথবা যে মূল্যটা পরিশোধিত হবে, অর্থাৎ কি আংশিক পরিশোধ হলে তার পুরাটা কখন পরিশোধ হবে, বিভিন্ন ভাবে পরিশোধ হতে পারে। ওই যে আমরা বলতেছিলাম যে তৃতীয় পক্ষের মাধ্যমে যদি তিনি আবার তৃতীয় ব্যক্তির মাধ্যমে যদি তিনি আবার সংযুক্ত থাকেন, অর্থাৎ তার ট্রানজাকশনের কিছু অংশটা তৃতীয় মাধ্যমে যদি সেটা পরিশোধিত হয় তাহলে পরেও সেটা
সেটাও এখানে প্রাইসের সাথে যোগ হবে। তারপরে এই প্রাইস পেয়েবলের সাথে আমাদের কিছু কন্ডিশন এখানে সংযুক্ত আছে। সেখানে কন্ডিশন গুলো আছে যে এখানে আমাদের কিছু কস্ট, এখানে কিছু কস্ট আছে যে কস্ট গুলো এই পেয়েবল কস্টের সাথে যুক্ত হবে। যে কস্টটা প্রাইস অ্যাকচুয়ালি পেয়েবল, এই কস্টটা আমি পে এবং পেয়েবল করছি শুধুমাত্র আমরা এক্সপোর্টারকে। এক্সপোর্টারের পরে যে অংশগুলো আছে সেই অংশের সাথে যে আমাদের কস্ট গুলো সংযুক্ত, সেইখানে সেই কস্ট গুলো আমরা নিয়ে আলোচনা করব একটু পরেই। যে এই কস্ট গুলো কিন্তু আমাকে এই কস্ট গুলো এখানে কোনটা কোনটা সংযুক্ত হয়েছে, কোনটা কোনটা সংযুক্ত হয়নি, সবগুলোকে যেটি যুক্ত হয়েছে সেটিকে বাদ দিয়ে যেটি যুক্ত হয়নি সেটিকে আমাকে আমাদের বিধি যেটি 10 আছে, আর্টিকেল 8 আছে, এই দুইটাকে আমরা সমন্বয় করতে হবে আমাদেরকে। এছাড়া সমন্বয় করার পরে আমাদের দেখতে হবে যে এখানে কোনো কন্ডিশন, অন্য কোনো কন্ডিশন বিরাজ করে কিনা। তাহলে একটা প্রাইস বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাকে প্রথম যে জিনিসটি দেখতে হবে যে কি মূল্য এখানে পরিশোধিত হয়েছে রপ্তানিকারককে, তার সাথে আমার কি অ্যাডজাস্টেবল যে ভ্যালু গুলো আছে, কস্ট গুলো আছে, সেই ভ্যালু গুলো অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে সেগুলোকে অ্যাডজাস্ট করা, এবং এর সাথে কিছু কন্ডিশন আমাকে ভেরিফাই করে দেখতে হবে। সেই কন্ডিশন গুলো হচ্ছে কি যে ক্রেতা উক্ত পণ্য হস্তান্তরের, যিনি আমি কিনলেন আমাদের দেশে যিনি ইম্পোর্টার, তিনি উক্ত পণ্য হস্তান্তরণ বা ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে, সেই বাধাগুলো আমরা যে বাধাগুলো আইনে আমাদের লিগ্যাল যে বাধাগুলো আছে সেগুলো বাদে অন্য কোনো বাধা যদি থাকে, যেমন আইন বা সরকারি কোনো কর্তৃপক্ষের আরোপিত কোনো বাধা এরকম যদি থাকে সেটি, বা অথবা পণ্যের পুনঃ বিক্রয় উদ্দেশ্যে ভৌগোলিক এলাকা সীমিতকরণ সংক্রান্ত কোনো বাধা, অর্থাৎ পণ্যটা এরকম করে লেখা আছে যে পণ্যটি শুধুমাত্র বাংলাদেশের জন্য, অথবা শুধুমাত্র পণ্যটি এমন আছে যে পণ্যটি সোমালিয়ার জন্য এটা করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক বই আমরা কিনি, এই বইগুলোর মধ্যে লেখা থাকে যে রপ্তানি আসলে এটা বইটা কোন দেশের জন্য প্রিন্ট হয়েছে, এটা আমাদের কিন্তু লেখা থাকে। কোনো পণ্য আছে যেগুলো নাকি স্পেশালি ওই দেশের জন্য থাকে। যেমন আমি একটা বলি, যেমন মার্সিডিজ গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি কিন্তু এশিয়ান কান্ট্রির যে গাড়িতে সাপ্লাই হবে সেইগুলোর কস্ট এবং যেগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে সাপ্লাই হবে, এই দুইটা কস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুইটা কস্ট কিন্তু একরকম না। এশিয়াতে যে কান্ট্রিগুলোতে সাপ্লাই হয় সেগুলোর কস্ট দেখা যায় ইউরোপের গাড়ির কস্ট থেকে কিছুটা কম বেশি আছে, এবং এশিয়ার গাড়িগুলোকে এশিয়ার কোনো তাদের মার্সিডিজের আলাদা কোনো এজেন্সি এগুলোকে কন্ট্রোল করে। এবং এখানে কিছু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশেরই জন্য কিন্তু কিছু একটা কোটা থাকে, যে এর বেশি কিন্তু সে কিন্তু কিনতে পারবে না, কিনতে গেলে তাকে অন্য দেশের কোটা থেকে কিনতে হবে, যদি অন্য দেশের কোটায় বিক্রি না হয়। অর্থাৎ প্রতিটা দেশে এই ধরনের একটা কোটা, এখানে ভৌগোলিক সীমিতকরণ সংক্রান্ত বাধা থাকতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের বিনিময় মূল্য ব্যাহত হবে না। আর উক্ত পণ্যের প্রকৃত মূল্যকে প্রভাবিত করে না এমন কোনো বাধা। তো প্রকৃত মূল্যকে প্রভাবিত করে এমন নানা রকম বাধা থাকতে পারে। এটা যেমন মনে করেন যে আমি একটা গুডস কিনলাম, এক্সপোর্টার থেকে ইম্পোর্ট করলাম, তো এক্সপোর্টার বললো যে তোমাকে এই গুডসটা আমি দিব, এই গুডসটার এখন দাম হচ্ছে $500, কিন্তু তুমি এটা $400 নিতে পারো যদি তুমি এই গুডসের সাথে আমার এই গুডসটাও নিয়ে নাও। সো হি হ্যাজ ইম্পোজ সাম সে একটা কন্ডিশন এখানে দিয়ে দিল যে তুমি যদি এটা $400 হবে যদি গুডস এর সাথে গুডস বি যদি আমার একই সাথে ইম্পোর্ট করো, এবং এটার পরিমাণ বলে দিলে এটা যদি 25%, ওইটা যা ইম্পোর্ট করবে তার 25% বা 40% একটা কন্ডিশন ইম্পোজ করে দিল, তাহলে এই কন্ডিশনটা কিন্তু যদি থাকে তাহলে পরে আমার বিনিময় মূল্য কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো এইরকম কন্ডিশন যদি এরকম কন্ডিশন নাই, এরকম মূল্য যদি থাকে তাহলে পরে আমার এটা বিনিময় হিসেবে গ্রহণ করতে সমস্যা নাই। কিন্তু কন্ডিশন থাকলে এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে ভেরিফাই করার আমাদের সুযোগ তেমন একটা থাকে না। ফিল্ডে যখন আমরা কাজ করি তখন এই বিষয়গুলো আমরা ভেরিফাই করতে পারি না, কারণ আমাদের যে সময় সেই সময়ের মধ্যে ভেরিফাই করা যায় না। তো এই বিষয়গুলো কি সাধারণত আমরা যখন পোস্ট অডিট করি,
পোস্ট ক্লিয়ারেন্স অডিট যেটা বলি, তখন কিন্তু এটা ভেরিফাই করার যথেষ্ট সময় থাকে এবং তখন আমরা কিন্তু এই বিষয়গুলোকে ভেরিফাই করতে পারি। মানে এটা আসলে ভেরিফাই করার জন্য আমাদের যে ইন্টেলিজেন্স ইউজ করতে হয় অনেক, কারণ এই ওই বায়ারের সাথে বা ওই দেশের সাথে মানে এই ইম্পোর্টার আর কি ইম্পোর্ট করেছে, সেই ইম্পোর্টটা মানে এই একই এক্সপোর্টারের কিনা এবং এক্সপোর্টারের হইলে পরে তার সাথে কোনো কন্ডিশন আছে কিনা, এগুলো কিন্তু আমরা চেক করতে পারি। কিন্তু আমরা আসলে এই ধরনের চেক করার কোনো আমরা চেক করি না আর কি, আমরা এগুলোকে কখনো অ্যানালাইসিস করি না, কারণ আমাদের সিস্টেমেই ডাটা আছে। এই একজন ইম্পোর্টার এর ডাটা আমরা সিস্টেম থেকে নিতে পারি, সেই ওই এক্সপোর্টারের কাছে কি কি ইম্পোর্ট করেছে সেটা আমরা দেখতে পারি। ওই এক্সপোর্টার অন্য কোনো এক্সপোর্টার ইয়ের কাছে এই ধরনের পণ্য বিক্রি করেছে কিনা, সেখানে কোনো ভ্যালুয়েশনে তারতম্য আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। থাকলে তখন আমাদের কাছে এই কন্ডিশনটা আমরা নিয়ে তখন চিন্তা করতে পারি। আচ্ছা, এছাড়া আরো কিছু কন্ডিশন থাকবে। এটা হলো কন্ডিশন আছে, সেটা হলো যে পণ্য বিক্রয় বা মূল্য এমন কোন শর্ত বা পণ আরোপিত থাকে যার কারণে মূল্য নির্ধারণ সম্ভব নয়। এটা এরকম কন্ডিশন যে পণ্যের বিক্রয়ের একটা অংশ সে পাবে, এরকম কন্ডিশন সে দিল যে বিক্রয়ের একটা অংশ তুমি আমাকে দিও, তোমার মূল্যটা আমি কমাই দেবো। তুমি যা পণ্য বিক্রি করবে তার থেকে 10% বা 20% এত অংশ আমাকে দিতে হবে। তার পণ্যের পুনঃবিক্রয় বা হস্তান্তর বা ব্যবহার ফলে আয়ের কোন অংশ বিধি 10-এর সমন্বয় ব্যতীত প্রত্যক্ষ পরোক্ষ বিক্রেতা প্রাপ্ত হন। তো এখানে এটা এরকম হতে পারে যে পণ্য এরকম কিছু নিয়ে আসলো যে সে এখানে একটা র মেটেরিয়াল নিয়ে আসলো, নিয়ে আসার পরে সেই র মেটেরিয়ালটা এখানে প্রোডাকশন করলো, প্রোডাকশন করার পরে সেটার একটা সে আয়ের একটা অংশ সে যদি পায় এবং সেখানে যদি সেই ক্ষেত্রে যদি বিধি 10-এর যে সমন্বয় আছে সেগুলো যদি না প্রাপ্ত হয়, মানে সমন্বয় আমরা না করি, তাহলে পরে কিন্তু সেক্ষেত্রে এই এই বিনিময় মূল্যটা আমাদের গ্রহণযোগ্য হবে না। আর লাস্ট কথা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত যদি হন। এটি হচ্ছে বিনিময় মূল্যের প্রথম ধাপ। আমাদের বিনিময় মূল্য নির্ধারণের প্রথম ধাপ হচ্ছে আমাদের এইভাবে নির্ধারণ করতে হবে যে প্রথমে আমাকে দেখতে হবে তার প্রাইসটাকে, সেই প্রাইসটাকে আমার দেখার পরে সেই প্রাইসের মধ্যে কি কি ভ্যালু অ্যাডজাস্টেবল হয়ে কি কি কস্ট অ্যাডজাস্টেবল হয়েছে, কি কি কস্ট অ্যাডজাস্ট হয়নি, সেগুলোকে আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে। যেগুলো অ্যাডজাস্ট হয়নি সেগুলোর সাথে আমাদের যদি আমাদের আমাদের যে বিধিমালাতে যে কস্ট গুলো আছে সেগুলোকে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা দেখব যে এখানে কোনো কন্ডিশন এক্সিস্ট করে কিনা। যে কন্ডিশন গুলো কিছু আমরা বলেছি যে 3টা কন্ডিশন যদি থাকে, সেই 3টা কন্ডিশনে থাকলেও আমাদের ভ্যালু হবে না। কিন্তু এই কন্ডিশনের মধ্যে যদি এমন কোনো কন্ডিশন থাকে যার জন্য ভ্যালু মূল্যটা প্রভাবিত হচ্ছে, তাহলে পরে সেই কন্ডিশনগুলোকে আমাদের থাকার কারণে এই পদ্ধতির অনুযায়ী বা এই পদ্ধতির বিনিময় মূল্যের প্রথম ধাপ অনুযায়ী আমরা কিন্তু বিনিময় মূল্য নির্ধারণ করতে পারবো না। তো আমাকে আবার যেতে হবে এই পদ্ধতির দ্বিতীয় ধাপ অনুসারে। এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখানে অবশ্য আমার একটু এক্সাম্পল দেখেনি প্লিজ। এখানে জিওগ্রাফিক্যাল লিমিট, এটা আমরা বলেছি যে আমি এক্সাম্পল মুখে বলার সময় দিয়েছি যে আসলে কোনো যদি জিওগ্রাফিক্যালি এরকম কিছু বলা থাকে যেটা আমাদের এই কান্ট্রিতে এক্সপোর্ট হবে, সেটা থাকতেই পারে, সেটা আবার আমি আমার দেশে নিয়ে আসছি, এটাতে কোনো সমস্যা নেই। তারপরে হলো এক্সাম্পল বি, যেটা আমরা বলেছিলাম যেটা যদি এরকম কন্ডিশন থাকে। এক্সাম্পল বি এর আরো কিছু অংশ, সেটা হলো যে মানে কন্ডিশন বি যেটা আমরা আমাদের আমি এখানে এই যে খ যেটা এখানে বলছি, এই খতে এইটারই আমি এক্সাম্পল এখানে সেট করেছি। এই যেগুলো, the price imported of the goods depends upon the price or prices at which the buyer of the imported goods sells the goods to the seller of the imported goods. হ্যাঁ, এটা চলে গেল।
আর আরেকটা হচ্ছে যে সেমি ফিনিশ যদি নিয়ে আসে, এখানে ফিনিশড করে, এটা মানে সিতে আমরা বলেছিলাম সেমি ফিনিশ যদি নিয়ে আসে, সেগুলো ফিনিশড করে, সেটার একটা শেয়ার যদি সে পায়, পেতে পারে, কিন্তু সেটাকে আমার অ্যাডজাস্টেবল যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো দিয়ে যদি আমি সেগুলো যদি আমরা না হয়, অ্যাডজাস্ট না হয়, তাহলে পরে সেটা অ্যাকসেপ্ট করবো না। এবার প্লিজ এনি কোশ্চেন প্লিজ। এখানে কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? স্যার এখানে আমার একটা কোশ্চেন হলো যে হ্যাঁ ও ও যে প্রাইসটা ডিক্লারেশন দিয়েছে, আমরা সেগুলো কনসিডারেশনে আনলাম যে এটা আসলে ট্রানজেকশন ভ্যালুর মধ্যে পড়ে কিনা। পরে হ্যাঁ আমরা দেখলাম যে ট্রানজেকশন ভ্যালুর মধ্যে পড়ে না, তখন কি আমরা ওটা অ্যাড করব নাকি আমরা পরেরটাতে যাব, অর্থাৎ আইডেন্টিক্যাল গুডস এর ওইখানে যাব? না, এইখানে যখন এই উপরের কন্ডিশন গুলোর মধ্যে একটা কন্ডিশন, আমরা যে কন্ডিশন গুলো বললাম, আমি একটু আগে যাই। এই যে ক্রেতা বিক্রেতা পরস্পর সম্পর্কযুক্ত নন হন, যদি হয়, এইটার জন্য আমরা এই বিনিময় মূল্যের সেকেন্ড স্টেপে যেতে পারি। যদি সম্পর্কযুক্ত হয় তারপরেও বিনিময় মূল্য অ্যাকসেপ্ট করা যাবে, তবে কিভাবে করা যাবে সেটা আমরা পরে বলতেছি। এছাড়া অন্যান্য কন্ডিশন যদি এখানে বিরাজ করে, অন্যান্য শর্তগুলো যদি থাকে, তাহলে সেই শর্তগুলোর কারণে আমরা কিন্তু পরের স্টেপে আর যাওয়ার দরকার নাই, আমরা নেক্সট আইডেন্টিক্যাল মেথডে চলে যাব। সরি, আমার মিউট, কথা শোনা গেছে প্লিজ? স্যার মাহমুদুল হাসান, তোমার কোনো প্রশ্ন? না স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে পরেরটা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এখন যদি হয় যে সম্পর্কযুক্ত যদি হয়, তাহলে কি হবে? আমার কাছে অনেক সময় দেখা যায় যে আমরা প্রমাণ পেয়ে গেলাম তারা সম্পর্কযুক্ত, কিন্তু সম্পর্কযুক্ত হলো তিনি তিনি বললেন যে আমরা সম্পর্কযুক্ত হলেও আমাদের এই যে মূল্য, এটাকে আসলে প্রভাবিত করে নাই, মূল্যটা প্রভাবিত করে নাই। এটা আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট নট লেস দেন, আমাদের যে বিধিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে যে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনের নিম্নে নয় এরকম কর্মকর্তা কিন্তু এটাকে আসলে যাচাই করে আমদানিকারককে জানাবেন যে তার মূল্যটা সম্পর্কযুক্ত এবং এই কারণে সেটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। এবং তিনি তাকে জানানোর পরে তিনি যখন এটার একটা রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার পরে তার রিপ্লাই দিলে সেটাকে যদি আমরা তার রিপ্লাইটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে পরে এটা করা যাবে যে না, তার রিপ্লাই যেটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে তার রিলেশন থাকার কারণে তার মূল্যটা যেটা তিনি ডিক্লেয়ার করেছেন তাতে কোনো প্রভাব হয় নাই, তাহলে পরে আমরা সেই মূল্যটা অ্যাকসেপ্ট করতে পারি। এবং এমনও হতে পারে যে আমদানিকারক কেউ আমাকে দেখাইতে পারে যে আমি যে মূল্যটা দিয়েছি সেই মূল্যটা সমসাময়িক কালের অন্য যে সমস্ত মূল্য আছে, আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস এর মূল্য আমাদের আছে, সেই মূল্যের সাথে মূল্যের মধ্যে কোনো পার্থক্য নাই, কাছাকাছি। অথবা সেই মূল্যের সাথে যদি কোনো অ্যাডজাস্টেবল আমরা করি, অর্থাৎ সেই মূল্যটা আমি হয়তো আমি যেটার ইম্পোর্ট করেছি সেটার কমার্শিয়াল লেভেল অনেক হাই, অথবা এটার কমার্শিয়াল লেভেল অনেক লো, এরকম হতে পারে। তাহলে এই যে কমার্শিয়াল লেভেল, তারপরে কোয়ান্টিটি এবং অন্যান্য ফ্যাক্টর যেগুলো আছে, হ্যাঁ, এগুলোকে আমরা কনসিডার করে সে যদি প্রমাণ করতে পারে যে না, তার যে মূল্যটা সেটা দিয়েছে, বিনিময় মূল্য যে ঘোষণা দিয়েছে, সেই মূল্যটা সম্পর্কযুক্ত থাকার কারণে সেটা প্রভাবিত হয় নাই, কারণ এই একই ধরনের পণ্যের ইম্পোর্টের যে আইডেন্টিক্যাল বা সিমিলার গুডস এর ট্রানজেকশন ভ্যালু, এখানে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, transaction value of identical goods or transaction value of similar goods, এইটা পাওয়া আছে, সিস্টেমে আছে। অথবা সমজাতি সমতুল্য পণ্যের, অর্থাৎ আইডেন্টিক্যাল অথবা সিমিলার গুডস এর ডিডাক্টিভ ভ্যালু, দিস ইজ নট দ্য ট্রানজেকশন ভ্যালু, দিস ইজ দ্য ডিডাক্টিভ ভ্যালু। আর একটা হচ্ছে সমজাতীয় বা সমতুল্য পণ্যের কম্পিউটেড ভ্যালু। তাহলে এখানে চারটা ভ্যালু তার কাছে অপশন থাকছে, এই চারটা ভ্যালুকে নিয়ে কিন্তু ইউজ সে থেকে আমাকে একটা
এক্সাম্পল শো করলো যে এই চারটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু তার যে মূল্যটা আছে সে ডিক্লেয়ার করেছে, যেটাকে আমি বলতেছি যে সম্পর্কযুক্ত কারণে এটা হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে, কিন্তু সে বললো যে প্রভাবিত হয় নাই, কারণ এই চারটা ভ্যালুর সাথে আমার মূল্যের সামঞ্জস্য আছে, অতএব এটা অ্যাকসেপ্টেবল। সেক্ষেত্রে কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা ওই বাণিজ্যিক স্তর এবং পরিমাণ এবং ট্রেনের যে অ্যাডজাস্টমেন্ট এগুলোকে ইউজ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি, ইউজ করতে পারি। এনি কোশ্চেন প্লিজ? সেই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন দেখি, অর্থাৎ আইডেন্টিক্যাল কিংবা সিমিলার গুডস এর ক্ষেত্রে যদি ভিন্ন ভিন্ন মূল্য দেখি, তখন আমাদের আইনে বলা আছে যে আমাদের কমটা নিতে হবে। এখন ও আমাদেরকে দেখালো যে সম্পর্কযুক্ত থাকলেও আমাদের একটা আইডেন্টিক্যাল গুডস এর ভ্যালুটা আমাদের এটাকে সাপোর্ট করছে, কিন্তু আমি আবার একটা দেখাতে পারছি যে আইডেন্টিক্যাল গুডস এর ভ্যালুটা হায়ারও আছে। এটা কি তখন ওই লোয়ারটাই হবে, নাকি এই ক্ষেত্রে আমার হায়ারটার কারণে এই সম্পর্কযুক্তটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ আমি পরবর্তী ধাপে যেতে পারবো? না, এটা হায়ার এবং লোয়ারের একটা বিষয় হচ্ছে যে আমি যে বিষয়টা বলি যে হায়ার এবং লোয়ারের বিষয়, মূল বিষয়টা হচ্ছে যে হায়ার ভ্যালুটা এইটার তোমার সেখানে দেখতে হবে যে ওইটার জন্য কিন্তু এখানে বলে নাই যে আমার এটা বাতিল হয়ে যাবে, আমাকে বলতেছে যে আমার এই দেখতে হবে বাণিজ্যিক স্তরটা কি, আমার কি পরিমাণ কোয়ান্টিটি আমার এখানে ইম্পোর্ট হয়েছে, এবং আমার এখানে ওই অ্যাডজাস্টেবল যেগুলো ফ্যাক্টর আমার অ্যাডজাস্ট করার কথা ছিল সেগুলো অ্যাডজাস্ট আমি করতে করেছি কিনা। তাহলে এগুলো যদি আমরা কনসিডার করে দেখি তখন আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো। না মানে আমি স্যার ভিন্ন জিনিস বলেছিলাম। তুমি বলেছিলা হলো সরি, সেটা হলো যে এই দুইটা ভ্যালু পাওয়া গেছে, একটা হচ্ছে লোয়ার আর কম, আর একটা হচ্ছে হায়ার, তাই না? জি স্যার, এবং লোয়ারটা দিয়ে এসে দেখাচ্ছে যে সে আমার লোয়ারটাকে অ্যাকসেপ্ট করতেছে, হ্যাঁ, সে বলতেছে যে লোয়ারটা যেহেতু আছে অতএব এটাকে এটা সেটা বলতেছে। এই আইডেন্টিক্যাল গুডস এর যেহেতু এই ভ্যালুটাও আছে, সুতরাং আমাদেরটা আসলে সম্পর্কযুক্ত হলেও ঠিক আছে ভ্যালুটা। আমি তখন তাকে দেখালাম যে না দেখেন, আইডেন্টিক্যাল গুডস এর কিন্তু হায়ার ভ্যালুটাও আছে, কাজে আপনার এটা এই ভ্যালুটাকে সমর্থন করা যাচ্ছে না, মানে আপনারা এই পরস্পর সম্পর্কযুক্ত হওয়াতে এই ভ্যালুটাকে, এই ট্রানজাকশন ভ্যালুটাকে নেওয়া যাচ্ছে না। আমার এই কথাটা কি আইনসম্মত হচ্ছে কিনা? আমার কাছে মনে হয়েছে যে এটা আইনসম্মত না, কারণ আমার যখন আইডেন্টিক্যাল ভ্যালুতে আমি যাচ্ছি তখন কিন্তু আমাকে বলতেছে যে কম, সবচেয়ে কমটা যেটা আছে, ছোট আছে যেটা, সেটাই নিতে হবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এই ব্যাপারে মাহবুব তোমার কোনো আইডিয়া? মাহবুব, স্যার দুইটা ভ্যালু পাওয়া গেল, মানে আমার বিনিময় মূল্য নির্ধারণ করার সময় ইম্পোর্টার বলল যে আমার যে ভ্যালু আমি যেটা দিয়েছি সেটা আইডেন্টিক্যাল ভ্যালুর সাথে মিল আছে, ঠিক আছে? এখন সে যে আইডেন্টিক্যাল ভ্যালুটা দিল সেই আইডেন্টিক্যাল ভ্যালুটা দেখা গেল যে মনে করে $10, কিন্তু আমার সিস্টেমে আরেকটা ভ্যালু আছে $12, সেটাও আইডেন্টিক্যাল ভ্যালু। তাহলে এখন আমি কি এই $10 কি তাকে অ্যাকসেপ্ট করব নাকি $12 অ্যাকসেপ্ট করব? মানে $10 এবং $12 দুটাই আছে স্যার। হ্যাঁ, আমাদের ভ্যালুয়েশন রুল অনুযায়ী স্যার $10 নিতে হবে। হ্যাঁ, ভ্যালুয়েশন রুল অনুযায়ী $10 নিতে হবে। সেটা এখানে তোমার অন্য কোনো সেটা আমি বলেছি $10 নিতে হবে, কিন্তু অন্য কোনো এখানে কোনো তোমার অন্য কিছু আছে কিনা, অন্য কোনো ধারণা আছে কিনা, অন্য কোনো কনসেপ্ট আছে কিনা? অন্য কনসেপ্ট গুলো তো স্যার আপনি বললেনই, ওই ট্রেড লেভেল, কোয়ান্টিটি, এই বিষয়গুলো মানে সিমিলার হতে হবে। তো এই বিষয়গুলো সিমিলার হতে হবে, মানে সবই যদি সিমিলার হয় তাহলে স্যার লোয়েস্টটা নেওয়া যাবে, এবং ক্রেতা বিক্রেতা প্রভাবিত হওয়ার মতো কোনো সম্পর্ক নাই। এই সমস্ত সবগুলো সত্য কাজ করলে স্যার তখন দুইটা তিনটা ভ্যালুর মধ্যে লোয়েস্ট ভ্যালুটা নেওয়া যাবে। কিন্তু আমরা তো স্যার এই অ্যাসপেক্টে জিনিসগুলো দেখতেই পারি না, ভ্যালুর মধ্যে আর তার কি কি কম্পোনেন্ট আছে সেটা আমরা জানতে পারি না। এটাই তো স্যার আসল সমস্যা আর কি। আমাদের ভ্যালুয়েশন রুলের মূল চ্যালেঞ্জটা হচ্ছে ভ্যালুর ব্রেকআপটা জানা, যেটা আমাদের অফিসাররা খুব ভালোভাবেই ভ্যাটে করে। আমাদের নিবন্ধিত ব্যক্তিরা অনেক ধরনের ব্রেকআপ সহ ঘোষণা দেয়,
তো সিমিলার ব্রেকআপ সহ ঘোষণা দেওয়ার কথা তো ইম্পোর্ট স্টেজে, আমাদের ফর্মটা কিন্তু ওইভাবে করা আছে, কিন্তু কেউ কি স্যার কখনো ঘোষণা দিয়েছে বা আমরা কি কখনো চ্যালেঞ্জ করেছি, সেটাই হচ্ছে স্যার আসলে দেখার জায়গা। কেউ যদি একদম কমপ্লিট ব্রেকআপ দিয়ে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করতে পারে যে এই ভ্যালুটাই যথার্থ, তো সেই ভ্যালুকে তো গ্রহণ না করার কোনো কারণই নাই, এবং বিধিমালা এই ভ্যালুয়েশন রুল অনুযায়ী তো সুযোগও নেই, ঠিক কিনা স্যার? ঠিক ঠিক। স্যার মাহমুদ হাসান তোমার কোনো? আমার অবজারভেশনটা আমি আমি কিন্তু চাচ্ছি যে সবাই এখানে কিছু ইনপুট দেয়, কারণ সবাই ইনপুট দিলে পরে জিনিসটা ভালো হবে। আমি স্যার আমার ডিজি মহোদয়ের যে বক্তব্য, এটা স্যার গতকালও স্যার যখন ক্লাস নিচ্ছিলেন একই বক্তব্য রেখেছেন, আমরা এটার সাথে একমত। কিন্তু ওই যে যেটা পারসেপশন, আমরা কাস্টমস অফিসাররা সঠিক সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে ওই যে পিছিয়ে লোকে কিছু বলে অথবা আদার এজেন্সির ভয়ে এই সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যালুয়েশনের ক্ষেত্রে। এটার সাথে আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই, এটা আমি গতকালকেও শেয়ার করেছিলাম যে ফিরোজ শাহ আলম স্যার থাকার সময়, মেম্বার কাস্টমস থাকার সময় যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ভ্যালুয়েশন রুলের উপর যে নির্দেশনাটা জারি করেছিলেন, ওখানে এরকম ভ্যালুয়েশনের ক্ষেত্রে হায়ার লয়ারের ক্ষেত্রে অধিক সংখ্যক পণ্য চালান যে ভ্যালুতে অ্যাসেসড হয়েছে, তখন এই ক্ষেত্রে উনি ওটা নেওয়ার জন্য একটা নির্দেশনা জাতীয় রাজস্ব বোর্ড That থেকে cannot be accepted by the WCA আইনগতভাবে guidelines. নেওয়ার সুযোগ নাই। Yes. I agree স্যার ফুললি, আইনগতভাবে দেওয়ার সুযোগ নেই, কিন্তু প্র্যাকটিস হিসেবে সেটা করা হচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। এই ব্যাপারটা আমি আসবো, এগ্রিগেট ভ্যালু যেটার কথা বলা হয়েছে, স্যার এই ব্যাপারটা আমি বলবো যে এগ্রিগেট ভ্যালুটা আসলে এটা নেওয়া যাবে, বাট নট আইডেন্টিক্যাল এন্ড সিমিলার গুডস মেথড, বাট আদার মেথড। তাহলে আমি পরের অংশ থেকে যাই, যে তাহলে এই অংশটুকু আমাদের বিনিময় মূল্য, আমরা এই অংশে যদি নির্ধারণ করতে পারি তাহলে তো শেষ, আমাদের কাজ শেষ। আর যদি মূল্য নির্ধারণ করতে না পারি তাহলে আমাদেরকে সেকেন্ড স্টেপ যেটা আছে সেটা হলো আইডেন্টিক্যাল গুডস মেথড। এইটিতে আমাদেরকে এই পদ্ধতি আমাদের প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এখন আইডেন্টিক্যাল গুডস মেথডটা প্রয়োগ করার ক্ষেত্রে এখানে আইডেন্টিক্যাল গুডস মেথড প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো, এই ক্ষেত্রে আমাদেরকে কতগুলো কন্ডিশন আসলে ফলো করতে হবে। যে কন্ডিশন গুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করার বাধ্যবাধকতা রয়ে গেছে। সেগুলো কন্ডিশন গুলো কি, যে আইডেন্টিক্যাল পণ্যের ভ্যালুটা আমরা নিলাম সেইটা কতদিনই পুরাতন, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। অর্থাৎ সেটা যদি বেশি পুরাতন হয়ে থাকে, সেটা কত সময়ের পুরাতন, এটা আমরা সাধারণত বলি যে 3 মাসের বেশি। আমাদের এখানে বলা আছে একই সময় বা প্রায় একই সময়। এখানে একই সময় বা প্রায় একই সময়, এটাকে আমরা 90 দিন হলো সব আমাদের ম্যাক্সিমাম টাইম। এই 90 দিনের বেশি পুরাতন যদি হয়ে যায়, সেটাকে আসলে আমরা সেই ভ্যালুটাকে আমরা নিতে পারি না। তো এই জন্য আমাদের এখানে বলা হয়েছে যে কাছাকাছি সময়ের আমার ভ্যালু নিতে হবে। এরপরে হচ্ছে একই বাণিজ্যিক পর্যায়ের হইতে হবে। যদি বাণিজ্যিক একই পর্যায়ের হয় তাহলে এটা নেওয়া যাবে। আর কোয়ান্টিটির ব্যাপারেও বিষয়টাকে আমাদের দেখতে হবে যে দুইটার কোয়ান্টিটি কিরকম আছে। মানে এখানেও 2টা স্টেপ। বিষয়টা হচ্ছে যে প্রথম স্টেপে আমাদেরকে দেখতে হবে যে আইডেন্টিক্যাল গুডসটা আমরা নিয়েছি, সেই গুডসটার সেটা কি সমসাময়িক কিনা। দ্বিতীয় কথা দেখতে হবে সেটার বাংলাদেশে আমদানিত বিনিময় মূল্য সেটা কি বিনিময় মূল্যের ভিত্তিতে করা হয়েছে কিনা, অর্থাৎ সেটা আইডেন্টিক্যাল গুডস এর ট্রানজেকশন ভ্যালু কিনা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি ট্রানজেকশন ভ্যালু না হয় তাহলে কিন্তু সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারবো না। তারপরের বিষয়টা হচ্ছে যে একই বাণিজ্যিক পর্যায় এবং কোয়ান্টিটির একটা বিষয় আছে।
তারপরে আরো কতগুলা বিষয় যেটা নাকি ডাব্লিউসি এর মধ্যে আমি দেখলাম, সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে আমাদের কি কি বিষয় এখানে কনসিডার করতে হবে। সেখানে বলা আছে যে এ সেল এট দ্য সেম কমার্শিয়াল লেভেল বাট ইন ডিফারেন্ট কোয়ান্টিটিস, এটাও হতে পারে, সেটা আমরা দেখতে পারি। ডিফারেন্ট কোয়ান্টিটিস হলে পরে সেখানে আমাদের অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো থাকবে। এ সেল এট এ ডিফারেন্ট কমার্শিয়াল লেভেল বাট ইন সাবস্ট্যান্সিয়ালি the same quantities, or a sale at a condition different commercial level and in different quantities, এটাও হতে পারে। অথবা এইগুলোকে আমরা তখন এই কন্ডিশনগুলো যখন স্যাটিসফাই করে তখন আমরা কোয়ান্টিটি ফ্যাক্টর, কমার্শিয়াল লেভেল ফ্যাক্টর এবং কমার্শিয়াল লেভেল এবং কোয়ান্টিটি ফ্যাক্টর এইগুলোকে দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে এই বিষয়গুলোকে বিনিময় মূল্যকে গ্রহণ করতে পারি। তাহলে পরে প্রথমে আমাদের বিষয়গুলো দেখতে হবে যে সমসাময়িক, এবং তারপরে হলো অভিন্ন বাণিজ্য ট্রানজেকশন ভ্যালু, সেটা আইডেন্টিক্যাল গুডস এর ট্রানজেকশন ভ্যালু, এবং একই সাথে আমাদের দেখতে হবে যে একই বাণিজ্যিক পর্যায়ে এবং পরিমাণ প্রায় পরিমাণ সমান। এইটা হলে পরে আমরা প্রথমে এই মূল্যটাকে আইডেন্টিক্যাল গুডস মূল্য হিসাবে নিয়ে নিতে পারি। আচ্ছা, এরপরে যদি এইটা দেখা যায় যে আমরা যদি এরকম হয় যে এই যে আমি যেটা পরবর্তী বললাম যে ভিন্ন বাণিজ্যিক পর্যায়ে হতে পারে, অথবা মানে সেলটা সেম কমার্শিয়াল লেভেলের কিন্তু কোয়ান্টিটি ডিফারেন্ট হতে পারে, আবার সেলটা ডিফারেন্ট কমার্শিয়াল লেভেলের বাট কোয়ান্টিটি সেম আছে, অথবা দুইটাই ডিফারেন্ট, কমার্শিয়াল লেভেলও ডিফারেন্ট, কোয়ান্টিটি ডিফারেন্ট। এই যে তিনটা কন্ডিশন যদি হয় তাহলে পরে প্রথম কন্ডিশনে যদি আমি ভ্যালু নির্ধারণ করে ফেলতে পারি আইডেন্টিক্যাল গুডস পদ্ধতি অনুযায়ী, তাহলে পরে আমার এখানেই আমি আমার কাজ শেষ। আর যদি ওইখানে আমি কাজ শেষ না করতে পারি তাহলে আমি দ্বিতীয় ধাপে যেতে পারি। দ্বিতীয় ধাপে যেটা বললাম যে আমরা আমাদের মানে এই তিনটা যদি ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ আমি ট্রানজাকশন ভ্যালু পেয়েছি বাট সেখানে কমার্শিয়াল লেভেল সেম না, ডিফারেন্ট, বাট কোয়ান্টিটি সেম, বা কমার্শিয়াল লেভেল সেম কোয়ান্টিটি ডিফারেন্ট, বা কমার্শিয়াল লেভেল এবং কোয়ান্টিটি বোথ ডিফারেন্ট, যদি এরকম হয়ে থাকে তাহলে পরে আমার যে কাজটি করতে হবে সেটা হলো এই যে ডিফারেন্সটা যেটা আছে সেগুলোকে আমরাকে কোয়ান্টিটি হলে কোয়ান্টিটি ফ্যাক্টর দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, কমার্শিয়াল লেভেল হলে কমার্শিয়াল লেভেল ফ্যাক্টর দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, অথবা বোথ যদি হয় তাহলে দুই ধরনের ফ্যাক্টরই এখানে ইউজ করতে হবে। এর সাথে আমাদের ডিস্টেন্স অ্যান্ড ট্রান্সপোর্ট এই বিষয়গুলোর খরচের ভিন্নতা থাকতে পারে, এগুলোকে আমাকে দেখতে হবে যে এটা সেম দেশে হয়েছে, হয়তো সেম ফ্যাক্টরিতে হয় নাই, এটা অন্য জায়গায় হয়েছে, অন্য ফ্যাক্টরিতে হয়েছে, চায়নার আরেকটা প্রভিন্সে হয়েছে, তাহলে পরে এখানে ট্রান্সপোর্টেশন কস্ট এবং ডিস্টেন্স এই বিষয়টাকে কিন্তু কনসিডারে আনতে হবে। আইনে ব্যয়ের সমন্বয় করে আমাকে তখন ট্রানজাকশন ভ্যালু নির্ধারণ করতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা পদ্ধতির কথা বললাম আইডেন্টিক্যাল গুডস এর, এবং দুইটা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স এবং ট্রান্সপোর্ট, এই যে ট্রান্সপোর্টের যে ভিন্নতা থাকতে পারে সেই বিষয়টাকে আমাকে কনসিডার করতে, এবং সেজন্য আমাকে 10-এর যে উপবিধি 2 আছে সেটা অনুযায়ী আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আরেকটি জিনিস আছে যেটি নাকি আমাকে কিছুক্ষণ আগে একজন আমরা আলোচনা করেছি যে একাধিক মূল্য পাওয়া গেলে সর্বাপেক্ষা কম বিনিময় মূল্য যেটি আছে সেটির ভিত্তিতেই কিন্তু পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। সো এইখানে এটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল গুডস মেথড। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে দেন উই প্রসিড নেক্সট। সরাসরি এই বিষয়টা হলো রিলেটিভলি এই বিষয়টা এটা হচ্ছে এরকম। হ্যাঁ অবশ্যই আমাদের এটা তো ডিসকাশন, অবশ্যই আমাদের এটা ডিসকাশন। এটা হলো যে হ্যাঁ একাধিক ভ্যালু পাওয়ার ক্ষেত্রে আমরা যে সর্বনিম্ন 90 ডেজের ভিতর সর্বনিম্ন ভ্যালু নেয়ার যে বিধানটা রয়েছে এটা তো আমরা প্র্যাকটিস তুলনামূলকভাবে হয়তো করা হচ্ছে, কিন্তু একটি বিষয় এটা পরীক্ষিতভাবে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যে জাস্ট জানুয়ারি মাসে যে পণ্যটার ভ্যালু $3 বাংলাদেশে বিভিন্ন কাস্টম হাউসে ডিক্লেয়ার করা হলো, ডিসেম্বর মাস আসতে আসতে দেখা যাচ্ছে ওইটা গ্রাজুয়ালি 2 সেন্ট 5 সেন্ট করে কমতে কমতে ডিসেম্বর মাসের লাস্ট কোয়ার্টারে গিয়ে $3 জিনিসটা $2 হয়ে যাচ্ছে, এবং এটা ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে এই গ্রাজুয়ালি ভ্যালু ডিক্রিজিং হচ্ছে। এটা কি স্যার মানে কিভাবে রোধ করা যেতে পারে? এটা স্যার একটা
ডিসকাশনের এইটা পয়েন্ট। হচ্ছে, এটা রোধ করা আমার এটা আমাকে 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 এইভাবে রোধ করতে হবে। বিষয়টা হচ্ছে যে আমি যদি দেখি এরকম যে একটা পণ্যের ভ্যালু জানুয়ারিতে ছিল $3, ডিসেম্বরে আসে পণ্যের ভ্যালু হয়ে গেছে $2.50। ওকে, তো এখন $3 থেকে $2.50 হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আমার যদি এরকম কোনো সোর্স থাকে তাহলে পরে আমি ইন্টারন্যাশনাল মার্কেটটাকে যাচাই করতে পারি। এটা কিন্তু আসলে রিসার্চ অফ দ্য ভ্যালুয়েশন ডিপার্টমেন্ট, এটা তাদের এটা থাকা দরকার, কারণ এই রিসার্চ কিন্তু তাকে করতে হবে, তাছাড়া কিন্তু ভ্যালুয়েশন ডিপার্টমেন্টের কাজ থাকবে না। ভ্যালুয়েশন ডিপার্টমেন্টের এই রিসার্চ থাকতে হবে যে আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে এই ধরনের ইম্প্যাক্ট হয়েছে কিনা। যেমন করোনা যে প্যান্ডেমিক যেটা হলো, এর কারণে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক গুডসের প্রাইস কিন্তু কমে গেছে। এটা তো ট্রু, এটা একটু কমে গেছে কিন্তু, কারণ মার্কেটিং ইন্টারন্যাশনাল তারা এক্সপোর্টই করতে পারতেছে না, সো তারা প্রাইস কমিয়ে দিয়েছে। তো এই জিনিসটা কিন্তু অনেক গুডসের প্রাইস কমে গেছে, আবার অনেক গুডসের প্রাইস যেখানে কি যেগুলোর করোনার জন্য ইমার্জেন্সি সেগুলোর প্রাইস আবার ইন্টারন্যাশনাল অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে, যেটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার পরে এইটা হচ্ছে একটা অ্যানালাইসিস। দ্বিতীয় অ্যানালাইসিস হচ্ছে যে এই যে প্রাইস কমে গেছে তার জন্য আমার লোকাল মার্কেটের ইম্প্যাক্টটা কি হয়েছে, সেখানে কি প্রাইস কমেছে না প্রাইসটা আগের মতোই আছে, সেটা কিন্তু আমরা দেখতে পারি। যখন দেখবো যে না লোকাল মার্কেটে প্রাইসের ইম্প্যাক্ট হয় নাই, অর্থাৎ আগের পর্যায়ে রয়ে গেছে, তার মানে কি আমার আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা কমে নাই, ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইসটা আগের মতোই আছে, শুধুমাত্র এখানে ভ্যালু যেটা ডিক্লারেশন দিয়েছে সেখানে ভ্যালুটা ঠিক দেয়নি। তাহলে পরে আমাকে আসলে এই আইডেন্টিক্যাল গুডস মেথডে আর তখন আর এই মেথড প্রয়োগ করে আমাকে এই ভ্যালু নির্ধারণ করার আমার প্রয়োজন আমি মনে করি না। আমার দরকার হলো তখন আমি তখন স্টেপ বাই স্টেপ আমি আগাইতে থাকবো এবং একটা পর্যায়ে যে আমি আসলে এটাকে আমার মনে হয় যে আমি কম্পিউটেটিভ মেথডে আমি যাওয়ার চেষ্টা করব। কম্পিউটেড মেথড বা ডিডাকটিভ মেথড যেটা আছে, যেটাকে আমি মনে করি সেটাকে আমি করব। কারণ আমি যেহেতু আমার সিস্টেমে এই সমসাময়িক কালের যে ভ্যালু যেগুলো পাচ্ছি সেগুলো আমরা মনে হচ্ছে যে এগুলো ডিডাকটিভ আইডেন্টিক্যাল গুডস ভ্যালু, ট্রানজাকশন ভ্যালু না। তোমার সেটা হলো সিমিলার। ওকে, সিমিলার গুডস মেথড, সিমিলার গুডস মেথড এবং আইডেন্টিক্যাল গুডস মেথড দুইটা মেথডই কিন্তু মোরলেস সেম, একই মানে মোরলেস সেম, শুধুমাত্র গুডসটা হইতে হবে সিমিলার এই ক্ষেত্রে, আর ওই ক্ষেত্রে গুডসটা হইতে হবে আইডেন্টিক্যাল। এই ক্ষেত্রে সমসাময়িক সময়ের মূল্য নির্ধারণ নিতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে সমতুল্য এই সিমিলার গুডস এর ট্রানজাকশন ভ্যালু নিতে হবে। এখানে দুইটার ক্ষেত্রে একটা মূল বক্তব্য হচ্ছে যে ট্রানজাকশন ভ্যালুটাকে এখানে কনসিডার করতে হবে। ট্রানজাকশন ভ্যালু ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো ভ্যালু নির্ধারণ করা হয়ে থাকে, যেমন মনে করেন যে আমরা যদি ডিডাকটিভ ভ্যালুতে কোনো পণ্যের মূল্য নির্ধারণ করি এবং তার ভিত্তিতে অ্যাসেসমেন্ট করি, আমার সিস্টেমে সেই মূল্যটা তো থেকে যাবে, সিমিলার গুডসের সেই মূল্যটা থাকলো। তাহলে আমি ওই মূল্যটাকে যদি আমি বলি যে এটাই আইডেন্টিক্যাল সিমিলার গুডসের ট্রানজাকশন ভ্যালু, কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এবং আমাদের সিস্টেম, আমাদের যে অ্যাসাইকুডা সিস্টেম আছে, আমার মনে হয় যে এই সিস্টেমে এই ধরনের কোন পদ্ধতি ওখানে আছে। অ্যাসাইকুডা সিস্টেমে কিন্তু ওই কোন মেথডে ভ্যালুটা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু নাই, দেওয়া নাই। সো এখান থেকে যদি আমি ভ্যালু নিয়ে আমরা বলি যে এটা আইডেন্টিক্যাল, এটা সিমিলার, এটা কিন্তু আসলে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি মনে করি যে সেটা চ্যালেঞ্জে সে জিতে যাবে সে এটা, কারণ এখানে আমার সিস্টেমে কোথাও বলা নেই এটা কোন মেথডে এটা প্রয়োগ করা হয়েছে। আমরা যখন পিএসআই সার্টিফিকেট গুলো দেখতাম তখন কিন্তু তারা বলে দিত দে অ্যাপ্লাই দিস মেথড, হ্যাঁ এই মেথডে অ্যাপ্লাই করে ভ্যালু নির্ধারণ করেছে, এটা কিন্তু তারা বলে দিত। কিন্তু আমরা এই সিস্টেমের মধ্যে কোন মেথডে আমরা ভ্যালু নির্ধারণ করে তার অ্যাসেসমেন্ট করলাম এটা কিন্তু আমরা কোথাও বলি নাই, এবং এটার কোনো রেকর্ড সিস্টেমে নাই। সো আমরা কিন্তু ওই ভ্যালুটাকে আমরা আসলে কিভাবে আমাদের এই ভ্যালুয়েশনের জন্য ইউজ করব, আই হ্যাভ নো আইডিয়া অ্যাকচুয়ালি। কারো কোনো আইডিয়া থাকলে আমাকে বলতে পারো, আমি একটু শুনতে চাই এই ব্যাপারে। ঠিক নিশ্চিত নই, কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের সিস্টেম অ্যাসিকুড ওয়ার্ক সিস্টেমে মনে হয় স্যার
ভ্যালুয়েশন মেথডের যে ইয়াটা এটা মনে হয় আসে স্যার কিভাবে আসে? প্রিন্টের ক্ষেত্রে এটা আমি আমি ঠিক এই মুহূর্তে টোটাল এক্সপ্লেনেশনটা দিতে পারছি না আমি কয়েকদিন কারণ আমি যখন অ্যাসেসমেন্ট করলাম তখন আমি কোথাও কি কোনো দিয়েছি, ডাটা ইনপুট করেছি যে আমি এই মেথডে এটা ভ্যালুয়েশন করেছি? এটা আছে মনে হয় কাস্টমার না, তুমি যখন অ্যাসেস করো তখন কি কোনো জায়গায় কোনো মেথড ওখানে উল্লেখ করে দাও? মেথড ওখানে উল্লেখ করা হয় না, সিস্টেমে সরাসরি মেথড উল্লেখ করা নেই। সিস্টেম কনসিডার বিষয়টা হলো যে দিস ইজ the valuation actually it is a totally process of আমাদের ম্যানুয়াল একটা ম্যানুয়াল সিস্টেম। এটাকে সিস্টেমে আমি যখন অ্যাসেস করব সিস্টেমে আমি বলে দিব যে আমি এই সিস্টেমটা ইউজ করলাম, আমি বিনিময় মূল্য ইউজ করলাম। আমাদের এখানে সবই কিন্তু বিনিময় মূল্য, ওখানে যে কটা ভ্যালু পাওয়া যায় সবই বিনিময় মূল্য। কারণ তুমি যে লোড দাও সেটাও তো বিনিময় মূল্য হিসাবে দেখানো হয়। ওকে, এখানে আমার একটু বক্তব্য আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ওখানে এইভাবে করে নাই, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো কান্ট্রি অফ অরিজিন আছে এবং কোয়ান্টিটি আছে এবং ব্র্যান্ড আছে। না আমি কিন্তু আমাদের কান্ট্রি অফ অরিজিন, ব্র্যান্ড এবং ভ্যালু, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার এইগুলো আসলে বিনিময় মূল্য কিনা নাকি লোডেড ভ্যালু। আমরা যেটা বলি যে আমাদের সিস্টেমে কি করে, একটা অ্যাডজাস্টেবল ফ্যাক্টর থাকে, আমরা অ্যাডজাস্টেবল ফ্যাক্টর দিয়ে ওখানে অ্যাডজাস্ট করি, এটাই কিন্তু আমরা করি। এটা ডিক্লারেশন যে প্রাইস থাকে তারকে অ্যাডজাস্টেবল ফ্যাক্টর দিয়ে অ্যাডজাস্ট করি। কিন্তু এই অ্যাডজাস্টটা আমরা কিসের ভিত্তিতে করলাম, এটা কি আইডেন্টিক্যাল গুডস এর ভ্যালুর ভিত্তিতে করলাম কিনা সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকে না। এটা কি সিমিলার গুডস এর ভিত্তিতে করলাম কিনা সেটা উল্লেখ থাকে না। এটা কি বিধি 10 এর সমন্বয়ের কারণে এটা হলো কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ থাকে না, ওখানে কিছুই উল্লেখ থাকে না। যদি এটা না থাকে তাহলে কিন্তু আমি ওই ভ্যালুটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব, আমার প্রশ্ন হচ্ছে সেটা। কি বলেছেন স্যার, ওটা থাকে না, এইভাবে করে নেয়ার কোনো সুযোগ থাকে না। সেই জন্য আসলে আমাদের দরকার, আমাদের ভ্যালুয়েশনের জন্য একটা আমাদের দরকার আসলে এসআই কোডার সিস্টেমের মধ্যে আরেকটু আপডেট করা, যে এইখানে আমাদের সিস্টেমে প্রতিটা ভ্যালু আমরা যখন অ্যাসেস করব, আমরা ভ্যালুতে আমরা বলে দেব যে আমরা এই পদ্ধতি আমরা কোন পদ্ধতিতে ভ্যালুটা ডিটারমাইন করলাম এবং ডিটারমাইন করে আমরা অ্যাসেস করলাম। আমরা তো ম্যাক্সিমাম ভ্যালুই ট্রানজাকশন ডিক্লেয়ার্ড প্রাইসই আমরা অ্যাসেস করি, তাহলে ওইটাকে আমরা বলে দিব দিস ইজ ট্রানজাকশন ভ্যালু, ওটা মেথড 1। আর যেগুলো আমাদের আমরা অ্যাডজাস্ট করতেছি সেখানে আমাদের তো নিশ্চয়ই কোন একটা মেথড অ্যাপ্লাই করে আমরা করছি, হয়তো কম্পিউটেড মেথড, বহুমুখ মেথড, আমরা সেটাকে বলে দিব যে আমরা এটা এই মেথড ইউজ করছি। আর আইডেন্টিক্যাল হলে পরে আইডেন্টিক্যাল বলে দিব, বা সিমিলার হলে সিমিলার বলে দিব। কিন্তু এটা না বলা পর্যন্ত কিন্তু আমার সিস্টেমে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা প্রকৃত ভ্যালু হিসেবে নেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে সিমিলার মেথডও সেম ভাবে আমাকে করতে হবে। সেটা হলো যে একই সময় বা একই প্রায় সমসাময়িক সময়ের ভ্যালু নিতে হবে। কোন ভ্যালু? সিমিলার গুডস এর ভ্যালু। এরপরে আমদানিকৃত পণ্যের বিনিময় মূল্য যেটি আছে, বিনিময় মূল্যটা আমরা মানে সিমিলার গুডস এর বিনিময় মূল্য, আর হচ্ছে বাণিজ্যিক পর্যায়ে, অর্থাৎ একই বাণিজ্যিক পর্যায়ে এবং সমপরিমাণ পণ্যের যদি বিক্রয় মূল্য সিমিলার গুডস এর বিক্রয় মূল্য আমরা পেয়ে থাকি, তাহলে পরে আমরা এই সিমিলার গুডস এর ফার্স্ট স্টেপেই আমরা পণ্যটার ভ্যালুটা নির্ধারণ করতে পারি। আর যদি এটাকে এই স্টেপে আমরা নির্ধারণ করতে না পারি, তাহলে পরে আমরা কনসিডার করব যে আমাদের কাছে আরেকটা টুলস আছে। সেই টুলসটা হচ্ছে যে ওই আগের মতোই, যে কমার্শিয়াল লেভেল ডিফারেন্ট বাট কোয়ান্টিটি সেম, অথবা কোয়ান্টিটি অথবা কমার্শিয়াল লেভেল সেম কোয়ান্টিটি ডিফারেন্ট, অথবা বোথ কমার্শিয়াল লেভেল এবং কোয়ান্টিটি বোথ ডিফারেন্ট যদি হয়ে থাকে, তাহলেও আমরা সেই ধরনের কেস থেকেও আমরা বিনিময় মূল্য নির্ধারণটা, সিমিলার গুডস এর বিনিময় মূল্যটাকে নিতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমাকে যে কোয়ান্টিটি ফ্যাক্টর, কমার্শিয়াল লেভেল ফ্যাক্টর এবং কমার্শিয়াল লেভেল এবং কোয়ান্টিটি বোথ ফ্যাক্টর, মানে যে কেসের জন্য যেটা ফিট সেটাকে আমার নিতে হবে। সেটাকে নিয়ে
তারপরে আমাকে দেখতে হবে যে আমার আসলে এই যে বিনিময় মূল্য আমরা ফ্যাক্টর ডিটারমিন করলাম, সেই বিনিময় মূল্য যেটাকে সিমিলার গুডস এর আমরা কনসিডার করলাম, সেখানে কোনো ডিস্টেন্স এন্ড ট্রান্সপোর্টেশনের ওই আগের মতনই কোনো আলাদা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে কিনা। যদি অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন থাকে তবে সেটাকে আমরা যথাযথ প্রক্রিয়া অ্যাডজাস্টমেন্ট করে সেই মূল্যটাকে পণ্যের বিনিময় মূল্য হিসাবে আমরা নিতে পারি। অথবা এবং সেই আবার আগের মতোই আবার একই কথা বলা আছে, যদি একাধিক বিনিময় মূল্য পাওয়া যায় তাহলে সর্বাপেক্ষা কম বিনিময় মূল্যটাকে আমাকে নিতে হবে। তো এই সিমিলার গুডস এবং আইডেন্টিক্যাল গুডস দুইটা মেথডই একই রকম, শুধুমাত্র যে একটাতে আইডেন্টিক্যাল গুডস এর মূল্য নিতে হবে, অপরটিতে সিমিলার গুডস নিতে হবে। তবে আইডেন্টিক্যাল মেথড প্রয়োগ ব্যতীত দ্বিতীয় মেথডে অর্থাৎ সিমিলার গুডস মেথডে যাওয়া যাবে না। তাহলে পরে এই বিষয়টা কিন্তু আমাদের সিস্টেমে রেকর্ড থাকতে হবে যে আমি এই স্টেপগুলো অলরেডি অ্যাডজাস্ট করেছি। আমার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যাডজাস্ট করেই আমি নেক্সট স্টেপে গিয়েছি। আমি যদি অ্যাডজাস্ট না করে নেক্সট স্টেপে যাই তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না। স্যার, হ্যাঁ, আমি যদি ট্রানজাকশন ভ্যালু যখন আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হলো না, এখন আইডেন্টিক্যাল গুডস বা সিমিলার গুডস মোটামুটি সকল কিছু আমি ক্লিয়ার হতে পারলাম না, এখন একটা ক্রস করে কি আমি আরেকটাতে যেতে পারবো? যে আমার কাছে আমি আপনার প্রশ্ন বুঝেছি। আমি আপনার প্রশ্ন বুঝেছি। প্রশ্ন হলো যে আমি কিন্তু মূল্য নির্ধারণের জন্য যে পদ্ধতিগুলো আছে, সিকোয়েন্সিয়াল পদ্ধতিগুলো সাজানো আছে, এই সিকোয়েন্স কিন্তু আমাকে মেইনটেইন করতে হবে। সিকোয়েন্স যদি মেইনটেইন না করি তাহলে কিন্তু আমার কিন্তু এই মূল্য কিন্তু আবার প্রশ্নবিদ্ধ হবে, অর্থাৎ এটাকে প্রশ্ন করা যাবে যে এই মূল্যটা অ্যাকসেপ্টেবল না। আমাকে স্যার যদি আমি ট্রানজাকশন ভ্যালু রিসিভ না করি আইডেন্টিক্যাল গুডস এ যাই, অথবা আইডেন্টিক্যাল রিসিভ না করে সিমিলার, তাহলে ব্যাখ্যা প্রদান করে সামনে আগাতে হবে, আদারওয়াইজ আমি আপনাকে যেমন মনে করেন প্রথম স্টেপটা আপনি গ্রহণ করলেন না, কি কারণে গ্রহণ করলেন না সেটা আপনি তাকে জানাই দিবেন ইম্পোর্টারকে। যে বললাম যে ইম্পোর্টারকে মানে সেটা যদি তাকে লিখিতভাবে জানাবেন, জানানোর পরে তাকে বলবেন যে আমরা আপনার পণ্যের মূল্য আইডেন্টিক্যাল গুডস মেথডে নির্ধারণ করব। সেখানে যদি না পারেন দেন নেক্সট স্টেপে যাবেন, সেখানে যদি না পারেন তারপর স্টেপে যাবেন। এতে এই প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। তো এখানে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু অনেক ডাটা লাগে, প্রত্যেকটা প্রসেসের জন্য আপনি ডাটা লাগবে, সেই ডাটাগুলো হয়তো আপনাকে সংগ্রহ করতে হবে। প্লিজ। এই কোশ্চেনটা হলো স্যার, এই যে আমরা প্রথমে তার কাছে সে একটা ভ্যালু দিল, পরে আমরা মূল্য ঘোষণা দেখলাম, আমি ট্রানজাকশন ভ্যালুটা অ্যাকসেপ্ট করলাম না, তাকে জানাই দিলাম, তারপরে আমি ট্রানজাকশন ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডসে গেলাম। যাওয়ার পরে মানে আমার তো একটা ধারণা আছে, মানে ধারণা থাকতে হবে, নাহলে আমি ওটাকে সন্দেহ করব কিভাবে। এবং এইরকম ভাবে আমি ট্রানজাকশন ভ্যালু অফ আইডেন্টিক্যাল গুডসে গেলাম, সেখানেও করলাম না, জানাই দিলাম, এবং সিমিলার গুডসে গেলাম। এখন এতে যে সময়টা লাগলো, ইন দ্য মিন টাইম তো তার পণ্যটা নিয়ে যেতে হবে। তা নিয়ে গেলে কি সে ব্যাংক গ্যারান্টি দিয়ে নিয়ে গেলে পরে ব্যাংক গ্যারান্টি যদি দিতেও চায় সে, তাহলেও তো আমাকে একটা ভ্যালু, অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা বলতে হবে। তাহলে সেটাই বা আমি নির্ধারণ করবো কিভাবে? আর যদি নির্ধারণ করতে না পারি তাহলে তার পণ্যটা ছাড়বো কিভাবে? মানে এই সমস্যাটার সমাধান হবে কিভাবে? যে পণ্যটা সে নিয়েও যেতে পারছে না, আমিও একটা বলতে পারছি না, আবার এটা সময়ও লাগবে, এই বিষয়টা। এখানে একটা বিষয়টা হচ্ছে যে
আমার মূল্য নির্ধারণের ক্ষেত্রে এখানে এই বিধিমালাতে আমাদের একটা ব্যাংক গ্যারান্টির প্রভিশন আছে, সাময়িক শুল্কানের একটা প্রভিশন আছে। আমাদের যে কাস্টমস অ্যাক্টের সাময়িক শুল্কানের যে প্রভিশন আছে, এই প্রভিশনটা এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে এইখানে বলা আছে আইনের একটা জায়গায়। তবে তার আগে অবশ্যই একটা মূল্য আমাকে নির্ধারণ করতে হবে, একটা মূল্য নির্ধারণ করতে হবে। যে কোনো একটা যে পদ্ধতিতে আমি আমাকে এটাতে যে মূল্য নির্ধারণের জন্য কয়েকদিন সময় চলে যায়, কিছু করার নাই আমার। হ্যালো, এইভাবে আমরা মূল্য নির্ধারণের জন্য আমাকে প্রসেস কিন্তু আমি বন্ধ করতে পারবো না, আমার প্রসেস কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। এবং প্রসেস চালাইতে যদি একটু সময় নেয়, এটা নিতে পারে, এটা কিছু করার নাই। কারণ মূল্য নির্ধারণ হচ্ছে আসল। আমাদের ভ্যালু, আমাদের যদি পণ্যের মূল্য নির্ধারণ করতে না পারি, আমাদের কাস্টমস এর দুইটা বিষয় হচ্ছে মূল, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে ভ্যালুয়েশন। তো এই দুইটা মূল জিনিসই যদি আমি করতে না পারি ঠিক মতো, তাহলে কিন্তু আসলে আমার কাজটাই হলো না। তা আমার কাজটা না হলে আমি অ্যাসেসমেন্ট করব কি করে? তো আমি এই ব্যাংক গ্যারান্টি যেটা আমার রাখার কথা এখানে বলা আছে, সাময়িক শুল্কানের কথা যেটা বলা আছে, সেটা আমি একটু পরে আলোচনা করব, কারণ ওইটা আমাদের এখানে আছে একটা অংশে। সেটা কোন পর্যায়ে কখন আমি এটা অ্যাকসেপ্ট করব, সেটা নিয়ে আমরা তখন কথা বলবো, ঠিক আছে? এবার আমরা বিনিময় মূল্যের পারলাম না, নেক্সট আমরা কি করব? আমাদের তাহলে প্রথম দুইটা ধাপ আমার শেষ হয়ে গেল। প্রথম দুইটা ধাপ শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে এখন পরবর্তী ধাপ হলো অবরোহী বা ডিডাকটিভ ভ্যালু, আর একটা হচ্ছে কম্পিউটেড ভ্যালু। দুইটা নাম শুনেই আমরা বুঝতেছি যে একটা হলো ব্যয় মানে বাদ দিতে হবে, আর একটা হবে যোগ করতে হবে। তাহলে অবরোহী মূল্য যেটি আছে সেটি এবং ডিডাকটিভ ভ্যালু, এই দুইটা প্রসেস আমরা কোনটা আগে অ্যাপ্লাই করব, সেটার জন্য কিন্তু আমদানিকারক রিকোয়েস্ট করতে পারে কমিশনারের কাছে যে আমি ডিডাকটিভের পরিবর্তে আগে কম্পিউটেড মেথডই আমরা করতে চাই, কারণ কম্পিউটেড মেথড হলে ডিডাকটিভ আমার পণ্যের ভ্যালু নির্ধারণ করা যাবে না। বেটার কম্পিউটেড মেথড হলে পরে আমি খুব ইজিলি পণ্যের ভ্যালু নির্ধারণ করতে পারবো, তাড়াতাড়ি হয়ে যাবে, যাতে আমি পণ্যটা তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারি। তাহলে পরে এই ডিডাকটিভ ভ্যালু মেথড করার জন্য তাকে কিন্তু এইখানেও পণ্যের মূল্য তাকে নিতে হবে। কোন মূল্য সে নিবে? সেটা হলো যে একই সময় বা প্রায় একই সময় আমদানিকৃত পণ্য অথবা অভিন্ন পণ্য অথবা সমতুল্য পণ্য। সমতুল্য পণ্যের কি নিতে হবে? মূল্য নিতে হবে। তাহলে এইখানে কিন্তু বলে নাই যে তোমাকে ট্রানজেকশন ভ্যালু নিতে হবে। এইটা হচ্ছে মূল বিষয় এখানে। এর আগ পর্যন্ত আমরা যা দেখেছি সব ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে ট্রানজেকশন ভ্যালু নিতে হবে। এখানে যেটা নাকি WCO তে বলা আছে, ইফ দ্য ইম্পোর্টেড গুডস আর আইডেন্টিক্যাল আর সিমিলার imported goods are sold in the country of importation in the condition as imported, the customs value of the imported goods under the provision of this article shall be based on the unit price at which the imported goods or identical goods or similar goods are so sold in the greatest aggregate quantity or at the time of the importation of the goods being valued to person who are not related to the person from whom they buy such goods subject to deduction of the following. তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো হচ্ছে যে আমাদের এখানে একটা ভ্যালু দরকার, নট ট্রানজেকশন ভ্যালু। আমাদের একটা ভ্যালু দরকার, পণ্যের মূল্য, সেটা আইডেন্টিক্যাল হতে পারে, সমতুল্য হতে পারে, যে দেশ থেকে আমদানি করা হয়েছে সেই একই দেশের হতে হবে, ক্রেতা বিক্রেতা পরস্পর সম্পর্কযুক্ত না হয় এরকম হতে হবে। এবং সেখানে যদি একাধিক ভ্যালু পাওয়া যায় তাহলে পরে সেই ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ যে একক মূল্যে বিক্রয় করা হয়েছে সেই মূল্যটা নিতে হবে, এবং সেই সাথে অ্যাডজাস্টমেন্ট যেটি আছে সেটিকে আমার কনসিডার করতে হবে। কনসিডার করার পরে আমাকে এই ভ্যালুটা নির্ধারণ করতে হবে। সেখানে আমাদের যে ব্যয়গুলোকে আমার কনসিডার করতে হবে, সেটা হলো যে তার কমিশন, মুনাফা, অন্যান্য সাধারণ ব্যয়, 10-এর যে ব্যয়গুলো আছে
বাংলাদেশের অভ্যন্তরে পরিবহন ব্যয়, বীমা এরূপ অন্যান্য ব্যয়, কোন 10-এর খ যেখানে সেখানকার ব্যয়, বাংলাদেশে আমদানিকৃত বা বিক্রয়ের জন্য প্রযোজ্য শুল্ক, কর, অন্যান্য চার্জ, এগুলোকে কনসিডার করে তার ব্যয় আমাকে নির্ধারণ করতে হবে, ভ্যালুটা নির্ধারণ করতে হবে। এটা কিন্তু প্রকৃতপক্ষে ট্রানজেকশন ভ্যালু, ট্রানজেকশন ভ্যালু না, এটা ট্রানজেকশন ভ্যালু, পণ্যের মূল্য নির্ধারণের জন্য একটা ভ্যালু আমরা এটাকে করতেছি। আচ্ছা, এরপরে যদি এইভাবে অবরোহী মূল্য নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে আমদানির সময় বা উহার কাছাকাছি সময় যদি এরূপ পণ্য বা অভিন্ন পণ্য বা সমতুল্য পণ্য বিক্রয়ের তথ্য পাওয়া না যায়, তবে আমদানির পর সর্বাগ্রে কিংবা 90 দিন অতিবাহিত হওয়ার পরে বাংলাদেশে আমদানিকৃত পণ্য বা অভিন্ন পণ্য বা সমতুল্য পণ্য বিক্রয় মূল্য হইতে প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে এটার আরেকটা স্টেপ হচ্ছে যে আমি যদি ওই কাছাকাছি সময়ে যদি আমি মূল্য তথ্য না পাই, সেক্ষেত্রে মানে আমদানির 90 দিন অতিবাহিত হওয়ার পরে বাংলাদেশে আমদানিকৃত মানে পণ্য বা অভিন্ন পণ্য বা সমতুল্য পণ্যের বিক্রয় মূল্য হইতে প্রয়োজনীয় ব্যয় সমন্বয় করেও এটা আমরা করতে পারবো। তাহলে এখানে আমাদের কিন্তু মোটামুটি এখানে বোধহয় 3টা স্টেপের মতো বলা আছে। প্রথম স্টেপটা তো আমরা বললাম যে প্রথম স্টেপ হচ্ছে যে 90 দিনের কাছাকাছি পণ্যের মূল্য তথ্যগুলো নিয়ে সেখানে যদি আমরা প্রয়োজনীয় সমন্বয় করে থাকি, করে এবং সেটার ভিত্তিতেই আমরা এটাকে মূল্য নির্ধারণ করতে পারি। আর যদি সেটাকে না করি, তাহলে যদি কাছাকাছি সময়ের মূল্য তথ্য না পাওয়া যায়, তাহলে পরে আমরা আমদানি যেটা হয়েছে তার সেটা বা তার 90 দিনের মধ্যে যদি মূল্য পেয়ে থাকি, সেটাকে আমরা নিতে পারি। আচ্ছা, আর এরপরে হলো যে আমদানি পণ্য অভিন্ন বা সমতুল্য যে অবস্থায় আমদানি করা আছে সে অবস্থায় বিক্রয় না হয়ে থাকে, হ্যাঁ, তাহলে উক্ত পণ্য আমদানি প্রভাবিত প্রক্রিয়াকরণের পরে বাংলাদেশের যে ইউনিটে সর্বোচ্চ পরিমাণ বিক্রয় করা হইবে সেই মূল্য হইতে প্রক্রিয়াকরণের জন্য যে পরিমাণে মূল্য সংযোজন করে সেই পরিমাণ ব্যয় বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে এটি হচ্ছে তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে যে আমরা যদি এমন একটা পণ্য পেলাম যে পণ্যটা আসলে বাংলাদেশে যখন বিক্রয় হয় সেই পণ্যটা আমার কাছে যে পণ্যটা আসছে ঠিক সেই পণ্যটা না, কিন্তু এই পণ্যটা বাংলাদেশে কি করে অন্য আমি কিছু ডাটা পেয়েছি যে যেটা এটার সেমি ফিনিশড, বাংলাদেশে এটা ফিনিশড হয়ে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই কম্পিউটার মানে ডিডাকটিভ মেথডটা আমরা প্রয়োগ করতে পারি। সেই ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে আমাদের বলা আছে যে প্রক্রিয়াকরণে বাংলাদেশে প্রক্রিয়াকরণের যে পরিমাণ মূল্য সংযোজন ঘটছে সেগুলোকে আমরা বাদ দিয়ে মূল্য নির্ধারণ করতে পারি প্রয়োজনীয় সমন্বয় করে। আচ্ছা, তো এইখানে আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, সরি, এটা হলো গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটি। এখানে দেখেন, এখানে গ্রেটেস্ট এগ্রিগেট কোয়ান্টিটি যে এখানে যে আমি যদি আমার অনেক সময় দেখা যায় যে একটা বিক্রয়ের পরিমাণ হচ্ছে 40 ইউনিট, তার ভ্যালু হচ্ছে 100, আর একটা হচ্ছে 30 ইউনিট, তার ভ্যালু হচ্ছে 90। আমি বিক্রয় তথ্যগুলো এরকম পেলাম আমার সিস্টেমে। আর একটা 15 ইউনিট, তার ভ্যালু হচ্ছে 100, একটা 50 ইউনিট, ভ্যালু 95, 25 ইউনিট, ভ্যালু 105, 35 ইউনিট, ভ্যালু 190। তো আমাদের দেখা যাচ্ছে যে 90-এর 2টা ভ্যালু আমি পেয়েছি আর 100-র 2টা ভ্যালু পেয়েছি। 90-এর 2টা যেটা ভ্যালু পেয়েছি তার সর্বমোট বিক্রির পরিমাণ হচ্ছে 65, আর 100 যে ভ্যালু পেয়েছি তার সর্বমোট বিক্রি হচ্ছে 55। তাহলে এখানে গ্রেটেস্ট অ্যাগ্রিগেট কোয়ান্টিটি হচ্ছে, যেহেতু 65 আমরা বেশি পেয়েছি, অতএব আমার এখানে ভ্যালুটা নিতে হবে 90। আমার যদি গ্রেটেস্ট 100 যদি বেশি হতো তাহলে আমার 100টাই আমরা নিতে পারতাম। Any question this এখানে? Any প্রশ্ন? Participants, please, question. আচ্ছা, কোনো প্রশ্ন নাই, বোঝা যাচ্ছে। নেক্সট, হিসাবকৃত মূল্য।
হিসাবকৃত আবার কম্পিউটেড ভ্যালু। এই ক্ষেত্রে আমাদের কম্পিউটেড ভ্যালুটা ঠিক, এটা আমাদের মানে এই মূল্যটা আমরা বিনিময় মূল্য হিসাবে, রেফারেন্স হিসাবে কখনো ব্যবহার করতে যদি চাই, তাহলে পরে আমাকে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। ওই বিনিময় মূল্যের ক্ষেত্রে প্রথমে বিনিময় মূল্যের থার্ড স্টেপে আমরা বলেছিলাম এই কথাগুলো। একটু সকলকে এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন যদি আমরা প্রথম এই 4টা মূল্য পদ্ধতিতে যদি মূল্য নির্ধারণ করতে আমরা ব্যর্থ হই, তাহলে পরে আমাদের পঞ্চম মূল্য পদ্ধতি হচ্ছে এটি। পঞ্চম মূল্য পদ্ধতিতে আমদানিকৃত পণ্যের উৎপাদন ব্যয় এবং বা উৎপাদনে ব্যবহৃত উপকরণ মূল্য, তাহলে এইগুলোকে আমাকে কনসিডার করতে হবে। প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ অন্যান্য ব্যয় যোগ করে সেটাকে আমি বিনিময় মূল্য হিসাবে নিতে পারি। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে তার উৎপাদন ব্যয়, এটা আমাকে সংগ্রহ করতে হবে। উৎপাদন ব্যয় এটা আমাকে সংগ্রহ করতে হবে। কার কাছ থেকে সংগ্রহ করতে হবে? এটা কিন্তু ডাব্লিউসিও এর ইয়েতে বলা আছে। ডাব্লিউসিও তে ঠিক এই জিনিসগুলো উল্লেখ করে দেওয়া আছে, আমাদের এখানে বলা হয় নাই যে no member may require to compel any person not residents in it on own territory to produce for examination or allow access to any account or other record for the purpose of determination a computed value. Information supplied by the producer of the goods for the purpose of determining the customs value under the provision of this article may be verified in another country by the authorities of the country of importation with the agreement of the producer and provided by giving sufficient advance notice to the government of the country in question and later does not object to the investigation. আচ্ছা, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে এইখানে আমাদেরকে একটা প্রসিডিওরের কথা কিন্তু ডাব্লিউসিও বলে দিয়েছে, যে এটা আমরা তার অ্যাকাউন্ট বা তার এই যে যেহেতু বলা আছে যে উৎপাদন ব্যয় নিতে হবে, এর জন্য তার অ্যাকাউন্ট চাইবো না, তার কাছ থেকে আমরা একটা ডিক্লারেশন ইয়ের কাছ থেকে, যিনি সাপ্লায়ারের কাছ থেকে আমরা একটা ডিক্লারেশন নিব যে তার আসলে উৎপাদন ব্যয় কত হয়েছে বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের মূল্য কি ছিল, তার কাছে তার প্রক্রিয়াকরণ ব্যয় কত অথবা অন্যান্য কস্ট কি আছে, সেগুলো আমরা নিয়ে প্রথম পদ্ধতিতে আমরা মূল্য নির্ধারণ করতে পারি। অংশ আছে মানে সেকেন্ড স্টেপে যদি এইভাবে আমরা না পারি ওইভাবে, তাহলে রপ্তানিকারক দেশে বাংলাদেশে বাংলাদেশের রপ্তানিত প্রস্কৃত পণ্যের সমজাতীয় বা সমশ্রেণীর পণ্য বিক্রয়ের সাধারণভাবে প্রতিফলিত মুনাফার পরিমাণ এবং সাধারণ ব্যয়ের সমপরিমাণ অর্থ। কি এটা? একটা মিনিট আবার বলি, সেটা হলো যে মূল্য প্রক্রিয়াধীন পণ্যের রপ্তানিকারক দেশে বাংলাদেশের রপ্তানির জন্য প্রস্তুত পণ্যের সমজাতীয় বা সমশ্রেণীর পণ্যের বিক্রয়ের সাধারণভাবে প্রতিফলিত মুনাফার পরিমাণ এবং সাধারণ ব্যয়ের সমপরিমাণ অর্থ। এইটাও আমরা ওই মূল্য নির্ধারণের জন্য, হিসাবকৃত মূল্য নির্ধারণের জন্য এই অংশটাকেও আমরা বিবেচনা করতে পারি যে আমাদের দেশে যে পণ্যটা বিক্রয়ের জন্য যেটা আছে সেটার যদি কোনো মুনাফা আমরা এখানে হয়, সেই মুনাফা এবং সাধারণ ব্যয় সেটা মানে রপ্তানি প্রস্তুত পণ্যের, আমাদের দেশে যদি প্রস্তুতকৃত পণ্যের যে আছে সেটাকে আমরা এখানে ব্যবহার করতে পারি এবং বিধি 10-এর যে অন্যান্য সমন্বয় আছে সেটাকে আমরা এখানে কনসিডার করতে পারি। আচ্ছা, এখানে এটা নিয়ে যদি কারো কোনো থাকে এই পর্যন্ত, কারণ আমাদের মেথড প্রায় শেষ হয়ে যাবে, আর একটা মেথড আছে, এরপরে জেনারেল কিছু অংশ আছে। অন্যান্য পদ্ধতি হলো এটি আছে আমাদের সর্বশেষ
অস্ত্র, সর্বশেষ অস্ত্র, এই এটাকে আমরা ফলব্যাক মেথড আমরা বলে থাকি। তো এই পদ্ধতিটা হচ্ছে যে বিধিমালার সাথে এটা যদি 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা কোনো পণ্যের মূল্য নির্ধারণে ব্যর্থ হই, তাহলে পরে এই পদ্ধতিতে আমরা মূল্য নির্ধারণ করতে পারি। আচ্ছা, আচ্ছা, এই পদ্ধতি মূল্য নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে? যে বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ অন্য কোন যুক্তিসঙ্গত পদ্ধতি বা সংশ্লিষ্ট পণ্যের মূল্য সংক্রান্ত যে তথ্য বাংলাদেশে পাওয়া যাবে, উহার ভিত্তিতে উক্ত আমদানি পণ্যের মূল্য নির্ধারণ করিতে হইবে। মানে বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ এই বিষয়টা হচ্ছে যে এরকম যে এমন কোনো ভ্যালু নিব না যে ভ্যালুটাকে অ্যাকসেপ্টেবল না। এখানে আমাদের বলা আছে, যেমন কিছু কিছু আমাদের দেওয়া আছে, সেটা হলো যে আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন প্রকাশনা থেকে বা কোন মুদ্রিত মূল্য তালিকা থেকে বা ইন্টারনেট থেকে প্রচারিত নির্ভরযোগ্য মূল্য তথ্য নিতে হবে। অর্থাৎ মানে যেমন আমরা এই আলিবাবা থেকে অনেক সময় মূল্য নেই, আলিবাবার মূল্য দেখা যায় একই পণ্যের মূল্য এক জায়গায় $10 আছে, আবার এক জায়গায় $100 আছে। তো এই ধরনের মূল্য হবে না, কিন্তু রেপুটেড কোনো যারা নাকি এই ধরনের ভ্যালুয়েশন সম্পর্কে যে সমস্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট বেস ওয়েবসাইট আছে, সেগুলোর মূল্যকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর ইন্টারন্যাশনাল কোনো প্রকাশনাটা আমরা নিতে পারি। এটা কিন্তু আমাদের বিধিমালাকে স্পষ্ট ভাবে এই মূল্য তথ্যের ভিত্তিতে আমাদের এই মূল্যটাকে নির্ধারণ করতে বলা হয়েছে, আমরা সেটাকে ইউজ করতে পারি। তারপরে হলো এই মূল্যটা ইউজ করার ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশের উৎপাদিত পণ্যের মূল্য বিক্রয় মূল্যটাকে আমরা নিতে পারবো না। মূল্য নির্ধারণের দুটি বিকল্প, সর্বোচ্চ মূল্য, যেটা সর্বোচ্চ মূল্য আমরা নিয়ে কোনো মূল্য নির্ধারণ করতে পারবো না, কারণ আমরা দেখা গেছে আইডেন্টিক্যাল পদ্ধতিতে বলা আছে যে সর্বনিম্ন মূল্যের ভিত্তিতে নির্ধারণ করার জন্য। তো এই ক্ষেত্রে যদি আমি আবার এই ফলব্যাক মেথডে এসে আমি যখন হায়ার ভ্যালুটা নিয়ে মূল্য নির্ধারণ করি, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। রপ্তানিকারক দেশের স্থানীয় বাজারে বিরাজমান মূল্য, সেটা আমরা এখানে নিতে পারবো না। বিধি ৮ অনুসারে নির্ধারিত অভিন্ন বা সমতুল্য পণ্যের হিসাবকৃত মূল্য ব্যতীত অন্য কোনো ব্যয় আমরা যদি নিতে চাই, সেটাকে এখানে অ্যাকসেপ্টেবল না। বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে যে মূল্যে পণ্য রপ্তানি করা হয় সেই মূল্যটাকে নিতে পারবো না, কারণ সেই মূল্যটা হয়তো দেখা যাবে বেশি। যেটা নাকি আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মার্সিডিজ গাড়ি ইউরোপীয় কান্ট্রিতে যে দামে বিক্রি হয়, বাংলাদেশে ঠিক তার থেকে সেই দামে বিক্রি হয় না, কিছুটা কম দামে বিক্রি হয়। কারণ এক একটা দেশের জন্য তারা এক একটা প্রাইস তারা সেখানে ফিক্স করে, হয়তো সেখানে সেই জন্য আমরা কিন্তু সেটা নিতে পারবো না। ন্যূনতম শুল্ক মূল্য মিনিমাম কাস্টমস ভ্যালু, এটা আর হলো ইচ্ছা মাফিক বা কাল্পনিক কোনো মূল্য। মিনিমাম ভ্যালু যদি আমাদের থাকে, সেগুলো আমরাও নিতে পারবো না, তাহলে সেগুলো নিয়ে এই ভ্যালু পদ্ধতিতে ভ্যালুয়েশন করা যাবে না। যে কোনো আমদানিকারকের লিখিতভাবে অনুরোধ করিলে অনুরোধ যদি করে থাকে, তাহলে যে পদ্ধতিতে আমদানি মূল্য নির্ধারণ করে সেই পদ্ধতির তাকে লিখিতভাবে জানাইতে হবে। তাহলে এখানে একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, যখনই আমরা কোনো মূল্য নির্ধারণ করব, মূল্য নির্ধারণের সময় যদি ইম্পোর্টার জানতে চায় যে আমার এই মূল্যটা কোন পদ্ধতিতে নির্ধারণ করা হয়েছে, তাহলে আমরা তাকে সেটা ইন রিটেন জানিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের এই বিধির একটা বিধিমালার একটা নির্দেশনা। এরপরে হচ্ছে আমরা এই পর্যন্ত হলো আমাদের মূল্য নির্ধারণ পদ্ধতি। আমি মনে হয় যে এই পদ্ধতি সম্পর্কে যদি আমরা এবার এই পদ্ধতিগুলো যে কটা নিয়ে আলোচনা করলাম, কিছু যদি কারো প্রশ্ন থাকে, তাহলে আমরা কয়েক মিনিট আলোচনা করে নেক্সট স্টেপে আমরা যাব। আচ্ছা,
কোনো প্রশ্ন নাই, তার মানে আমি ঠিক বোঝাতে পারিনি, মেবি দেয়ার আর সামথিং রং। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যয়, ব্যয় এই যে আমরা বলেছিলাম, বারবার বলতেছি যে বিধি 10-এর সমন্বয়। বিধি 10-এ আসলে কি আছে? বিধি 10-এর মধ্যে যত রকমের অ্যাকচুয়ালি প্রোডাকশন ব্যতীত অন্য যত রকমের কস্ট আছে, সেই কস্ট গুলোকে বিধি 10-এর মধ্যে এখানে বলা আছে ক্রয় কমিশন ব্যতীত অন্যান্য কমিশন, দালালি, ব্রোকারেজ ইত্যাদি, এইগুলোকে এই বলা এই বিধি 10-এর মধ্যে দেওয়া আছে। এখন ক্রয় কমিশন ব্যতীত অন্যান্য কমিশন, আচ্ছা তাহলে এখন আমি ক্রয় কমিশন বলতে কি বুঝি আর অন্যান্য কমিশন বলতে কি বুঝি? দালালি না হয় বুঝলাম, কেউ কি বলবেন আমাকে? কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যালো স্যার, ক্রয় কমিশন মানে স্যার আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে কিনলে পরে সে কিছু ছাড় দেয়, যে আপনি এত পার্সেন্ট কিনলে আপনাকে এত দিব, এত পরিমাণে কিনলে 10,000 পিস কিনলে কিংবা 1,00,000 পিস কিনলে একটা ছাড় দিবে, এটা হচ্ছে ক্রয় কমিশন স্যার। আর দালালি তো স্যার যে ইন্টারমিডিয়েট যদি সে কোনো কিছু মানে পায়, সে মানে ট্রান্সফার করার কারণে। ওকে, এইটা মানে এখন তাহলে আমরা এখন ডাব্লিউসি কি বলেছে সেটা আমরা শুনি। ডাব্লিউসি বলতেছে যে বাইং কমিশন মিন্স fees paid by an importer pays by an importer to the importer's agent for the service of representing the importer abroad in the purchase of the goods buying valued. তাহলে জিনিসটা তুমি যেটা বলছো তার সাথে কি এটা মিলছে? মিলে নাই। আমার সিএনএফ তাহলে কে যা আছে, হ্যাঁ না, এটা হলো যে আমরা কিন্তু ইম্পোর্টার্স এজেন্ট, এখানে ইম্পোর্টার মানে বাইং মানে ইম্পোর্টার তার এজেন্টকে দিবে, এখানে তার একজন এজেন্ট থাকতে পারে, এজেন্টকে যদি কোনো কমিশন সে দিয়ে থাকে তাহলে পরে সেটা হচ্ছে তার বাইং কমিশন, এইটা কিন্তু তার মূল্যের সাথে হবে না। তাহলে আমরা যেটা কনসেপ্ট নিয়ে আলোচনা এতদিন বুঝতাম যে ক্রয় কমিশন হচ্ছে যেটা হয়তো এটা ওইখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছে বা কিছু একটা, এখানে কিন্তু এটাকে মিন করছে না, এখানে টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাই মিন করছে যে এটা ইম্পোর্টার তার ইম্পোর্টার এজেন্টকে যে কমিশন হিসাবে যেটুকু দিবে সেটি, এটা ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মধ্যে যদি কোনো রিলেশন আসে তাহলে কিন্তু ওই যে রিলেটিভ পার্সন যেটা আমরা বলেছিলাম সেইখানে সে ধরা খেয়ে যাবে, অতএব এটা ওখানে পাচ্ছে না। এবার আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আমদানিকৃত পণ্য যে পাত্রে বা আধারে শুল্কায়নের জন্য উপস্থাপিত হয় সেই পাত্র বা আধার সম্পর্কিত ব্যয়। এখানে সেই পাত্র বা আধার সম্পর্কিত ব্যয়। আচ্ছা, তাহলে এটা ন্যাচারালি এটা হলো যে আমাদের যদি কোনো প্যাকিং মেটেরিয়াল থাকে, আবার যদি দেখা যায় যে আমরা যে পারফিউম আছে, পারফিউমের যে বোতলটা আছে সেই বোতলের ব্যয়, অথবা এটা এবং বোতলের সাথে আবার কাভার প্যাকেট থাকে সেটার একটা ব্যয়, সেটা আবার একটা মাস্টার কার্টুনে থাকে সেটার একটা ব্যয়, এগুলো সমস্ত ব্যয় কিন্তু এটার সাথে আসবে। অর্থাৎ যে এটা হলো প্রথম হলো আধার, এরপর হলো মোড়ক করার ব্যয় অর্থাৎ কস্ট অফ প্যাকিং, শ্রম এবং উপকরণের জন্য যে হোক না কেন। তারপরে হলো যে এটা হচ্ছে প্রথম ব্যয়ের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যে আমদানিকৃত পণ্য উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে সরবরাহ যদি করে থাকে, তাহলে প্রথম হচ্ছে যে আমাদের কমিশন, এবং এটার সাথে হচ্ছে রিলেটেড তার প্যাকিং এবং যে পাত্র যেটার মধ্যে পণ্যটার ধারক যেখানে পণ্যটা রাখা হয়,
কিছু কিছু পণ্যের জন্য ধারক লাগে, সব পণ্যের জন্য ধারক লাগে না। যেহেতু কিছু কিছু পণ্যের ধারক লাগে, সেজন্য ধারকের মূল্যটাও এখানে আনা হয়েছে। এরপরে বলা হয়েছে যে উৎপাদন বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা কর্তৃক বিনামূল্যে বা হ্রাসকৃত মূল্যে প্রত্যক্ষ কিছু কিছু সরবরাহ। অর্থাৎ এরকম যদি হয়ে থাকে যে যেমন পণ্য উৎপাদন করতেছে, এখান থেকে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যিনি ক্রেতা তিনি আবার ওখানে র মেটেরিয়াল ওখান থেকেই সে র মেটেরিয়াল কিনে ফ্যাক্টরিতে সাপ্লাই দিচ্ছেন, যেটাকে আমরা আমাদের ভ্যাটের ভাষায় বলি যে এটাকে বলি কি বলা হয় ভ্যাটে, আমরা জানি কি ভ্যাটে আমাদের একটা আছে না, এটাকে কি বলা হয় ভুলে গেছি আমি। যে আমি র মেটেরিয়াল কিনে দিলাম, উনি উৎপাদন করে দিল, এই যে চুক্তিভিত্তিক উৎপাদন। তাহলে এরকমও থাকতে পারে, কারণ ওই দেশেও তো চুক্তিভিত্তিক উৎপাদক থাকতে পারে, কারণ দিস টার্ম ইজ ইন্টারন্যাশনাল টার্ম, চুক্তিভিত্তিক। তো এরকম সে চুক্তিভিত্তিক উৎপাদন করে দিচ্ছে, এরকম হতে পারে। অথবা কোন দ্রব্য সেখানে সে ওইখানে কোনো যন্ত্রপাতি বা ডাইস বা মোল্ড বা কোনো কিছু সরবরাহ করছে, অথবা সে কোনো উপকরণ সরবরাহ করছে, অথবা সে প্রয়োজনীয় মানে এটা টেকনোলজি বা নকশা বা ডিজাইন সেটা বাইরের থেকে সাপ্লাই করতেছে। এইরকম কিছু যদি ঘটে, সেই ব্যয়টাও কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মানে আমি আপনাদের এটার পাশাপাশি ডাব্লিউসি আসলে প্রকৃতভাবে কি বলা হয়েছে এবং সেটার এক্সপ্লেনেশন কি দিয়েছে সেটা আমি সাথে সাথে দেখে আপনাদেরকে জানাচ্ছি, তাতে করে আমাদের দুজনেরই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরো কিছু ব্যয় আছে। আমদানিকৃত পণ্য বিক্রয়ের শর্ত হিসাবে যে রয়্যালিটি বা লাইসেন্স ফি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রেতাকে পরিশোধিত করতে হয়, যদি করার কোনো কন্ডিশন থাকে, এরকম যদি ব্যয় থাকে সেটা হতে পারে। তারপরে মানে আমি পণ্যটা এরকম করে আনলাম, পণ্যটা আমি চায়না থেকে কস্টে বিক্রি করে নিয়ে আসলাম, আমার পণ্যটা এরকম হচ্ছে যেমন মনে করেন আমি একটা ব্র্যান্ডেড পণ্য চায়না থেকে তৈরি করে নিয়ে আসছি, কিন্তু এই পণ্যটা তৈরি করার সময় আমি যে সেই ব্র্যান্ডের সাথে আমার এরকম একটা চুক্তি ছিল যে আমি এইটা বানায় নিয়ে আসবো, আমি বাংলাদেশে মার্কেটিং করব, তোমার যে রয়্যালিটি যা মার্কেটিং আমার যে কস্টিং সেল প্রাইস আছে তার 5% বা 10% তুমি রয়্যালিটি হিসাবে ফেরত আমার কাছ থেকে পাবা। তো এই শর্তে সে আমাকে ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য দিয়েছে। তাহলে পরে এই যে রয়্যালিটি বা লাইসেন্স ফি যেটা আমি ওর কাছ থেকে নিলাম, সেই ফিটা কিন্তু আমার ভ্যালুর সাথে অ্যাড হবে। তারপরে যে পুনঃবিক্রয় বা হস্তান্তর ব্যবহার হইতে লব্ধ আয়ের কোনো অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিক্রেতাকে প্রদান। যেরকম হচ্ছে যে আমি একটা সেমি ফিনিশড গুডস নিয়ে আসছি, এটাকে ফিনিশড করলাম, ফিনিশড করার পরে এইটা আমি বিক্রয় করছি, বিক্রয় করার পরে দেখা গেছে যে এটা থেকে যে লাভ হচ্ছে এটার একটা অংশ আমি কি করলাম, এই এক্সপোর্টারকে দিলাম, তাকে বললাম যে এটা যদি যা বিক্রি হবে তার 10% বা 20% তোমার আর বাকিটা আমার। তো এই যে 20% আমি তাকে প্রফিট শেয়ার করলাম, সেটার কারণে সে আমাকে কি করলো, গুডসটার ভ্যালুটা কমিয়ে দিল। তাহলে এই যে গুডসটার ভ্যালুটা কমিয়ে দিচ্ছে, এই যে সেই জন্য এই কন্ডিশনটা ওই অংশটুকু এখানে, এই কারণে এই অংশটুকু এটার সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আর একটা হলো যে তারা যদি কোনো তৃতীয় পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত থাকে, অনেক সময় এরকম অনেক ট্রানজেকশন হয় যে গুডসটা কেনার জন্য কি করেছে, গুডসটা কেনার জন্য একটা থার্ড পার্টি এখানে আসছে, যে থার্ড পার্টি দুইটা বায়ার এবং সেলারের মাধ্যমে নেগোসিয়েশন করেছে, এবং নেগোসিয়েশন করে থার্ড পার্টি কি করছে, বায়ার এন্ড সেলারকে গুডসটা মানে সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। সাপ্লাই বৃদ্ধি করেছে।
তাহলে এই যে থার্ড পার্টি যে পেমেন্ট গুলো পাবে, থার্ড পার্টি যে পেমেন্টটা পাবে, এই পেমেন্টটা কিন্তু আমার যদি এটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে থার্ড পার্টি পেমেন্টটা কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, আমি সম্পূর্ণ। এরপরে যে জিনিসটি আছে সেটি হচ্ছে ট্রান্সপোর্ট, পরিবহন সংক্রান্ত ব্যয়। পরিবহন সংক্রান্ত ব্যয় হচ্ছে যে পরিবহন সংক্রান্ত ব্যয়, পরিবহনের ব্যয়, পণ্য পরিবহনের যে ব্যয় আছে, তারপরে পণ্যের জাহাজীকরণের ব্যয়, অবতরণের ব্যয়, হ্যান্ডলিং ব্যয়, মানে পোর্টের চার্জ। এটা কোন জায়গার পোর্টের চার্জ? এটা কিন্তু আমাদের পোর্টের চার্জ না। আমি যখন পণ্যটা ইম্পোর্ট করব সেই পোর্টের চার্জ, সেখানে হ্যান্ডলিং চার্জ আছে, সেখানে কন্টেনারে লোডেড করার চার্জ আছে, সেখানে কন্টেনার পোর্ট থেকে জাহাজীকরণের জন্য কোনো চার্জ থাকতে পারে, সেখানে তার যে লেবার চার্জ থাকতে পারে, তারপরে ইন্স্যুরেন্স, বীমা ব্যয়, তারপরে এইগুলো আমার এখানে ভ্যালুয়েশনের সাথে অ্যাড করতে হবে। এখন বারবার এখন মনে করেন যে কোনো পরিবহন ব্যয়, একটা পণ্য পরিবহন ব্যয় সে দেয় নাই, এফবিমূল্যের পরিবহন ব্যয় সে দেয় নাই। সেক্ষেত্রে আপনার ভ্যালুয়েশন রুলে বলা আছে, যদি কোনো পণ্যের পরিবহন ব্যয় না দেওয়া থাকে, তাহলে পরে পণ্যের যে এফওবি মূল্য আছে তার 20% হবে আপনার পরিবহন ব্যয় হিসাবে নির্ধারণ করতে হবে। এটা আপনার জন্য নির্দেশনা। তো 20%-এর বেশি কিন্তু এখানে পরিবহন ব্যয় হিসেবে নির্ধারণ করা যাইবে না। তাহলে আমরা যখন এই পণ্যের মূল্য নির্ধারণ করব, আমরা দেখব যে তার পরিবহন ব্যয় এফওবি মূল্যের সাথে তারপর পরিবহন ব্যয়টা ইনক্লুড কিনা। যদি পরিবহন ব্যয় ইনক্লুড করা থাকে তাহলে পরে আমরা সেটাকে এই ব্যয়টা নিব না। যদি ইনক্লুড করা না থাকে তাহলে পরে আমরা সেখানে 20% ব্যয় অ্যাড করতে পারি। এরপরে হলো যে পণ্য বোঝাইকরণ, হ্যান্ডলিং ব্যয়, এটাও এফওবি মূল্যের 1% হতে হবে। এবং বীমা ব্যয় যদি না থাকে তাহলে এফওবি মূল্যের 1% আমি বীমা ব্যয় হিসেবে তাকে অ্যাড করে দিতে পারি। তো এইগুলো যদি সে ডকুমেন্ট সাবমিট করতে না পারে তাহলে পরে এই ডকুমেন্ট গুলো আমি, এই ব্যয়গুলো কিন্তু আমার পণ্যের মূল্যের সাথে আমি নির্ধারণ করতে পারি। আর যদি পণ্য বিমান যোগে আসে সেক্ষেত্রে এখানে বিমানের পণ্যের মূল্য, একটা বিমান ভাড়া কত হবে একটা নির্ধারণ করা থাকে, সেই নির্ধারিত মূল্যটাকে আমি এখানে ব্যবহার করতে পারি। এই হলো আমাদের পরিবহন ব্যয়ের বিষয়। পরিবহন ব্যয়ের সাথে এই এতগুলো ব্যয় যোগ করে আমাদের একটা পণ্যের মূল্য আসলে নির্ধারণ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্যয়। এই ব্যয়গুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে, ব্যয়গুলোকে কনসিডার করতে হবে, এবং আমাদের যখন ভ্যালুয়েশন করব তখন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা ব্যয়ের বিষয়ে আমাদেরকে নজর দিতে হবে। আমাদেরকে দেখতে হবে যে তার পণ্যের পরিবহন ব্যয় সে দাখিল করেছে কিনা। যদি দাখিল করে না থাকে তাহলে সেটাকে আমাদের যে ভ্যালুয়েশন রুলে যেভাবে বলা আছে যে 20%, 1%, এগুলো কিন্তু এখানে আনতে হবে। আচ্ছা, এখানে এই পর্যন্ত আমাদের টোটাল মেথডের অংশগুলো, আমাদের পদ্ধতিগুলো এখানে এই পর্যন্ত বর্ণনা হলো। এরপরে এই বিষয়ে আমাদের মনে হয় যদি কারো প্রশ্ন থাকে, আমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা যদি আমরা এখন আলোচনা করি কয়েক মিনিট। তারপরে আমাদের কিছু লিগ্যাল রাইট আছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, এবং লিগ্যাল রাইট গুলো অবশ্যই আমাদের আমরা কি কি রাইটস এখানে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। দেখার পরে আমরা কিন্তু পরবর্তী ধাপে যাই, এরপরে কাজটা করব। প্লিজ কোনো
কারো কোনো যদি থাকে, কারো কোনো প্রশ্ন? স্যার আমারই প্রশ্ন আবার আমি করছি। হ্যাঁ স্যার, বলো বলো। এখানে একটু আগে আপনি পণ্য পরিবহনের ব্যয় দিলেন, তো হ্যাঁ ওইখানে যদি ওটা এফওবি প্রাইস দেওয়া থাকে আর যদি ওটা সিআইএফ প্রাইস দেওয়া থাকে স্যার? না, এখানে বিষয়টা হচ্ছে যে পণ্য পরিবহনের ব্যয়টা কিন্তু থাকবে কোথায়, এবার বলো। পণ্য পরিবহনের ব্যয়টা থাকবে যদি তার এফওবি প্রাইস দেয়া থাকে, যে ও আসলে ওইখানে পণ্যটা পরিবহন করার ব্যয়টা ও যুক্ত করেনি ওর ভ্যালুর সঙ্গে, এইরকম আচ্ছা, যদি থাকে। এটা কোথায় পাবা তুমি? এটা সে যে ডিক্লারেশন দিবে, ভ্যালু ডিক্লারেশন, না, তুমি কোথায় পাবা, কোন ডকুমেন্টে পাবা? তার ইনভয়েসে পাবো। না, তুমি পাবা তার বিএলএ। বিএলএ লেখা থাকবে ফ্রেট প্রিপেইড। ফ্রেট প্রিপেইড বিএলএ, তার কিন্তু ভ্যালুটা, ফ্রেটটা সে পেইড করেছে কিনা সেটা ওখানে লেখা থাকবে। এই জন্য দেখা যায় যে এখানে যখন ওরা আবার নতুন করে ফ্রেট নিতে চায় তখন কিন্তু এটা, এই যে তোমরা যদি মনে করো আমরা যখন এখানে আমরা যদি সিএনএফ শুধু শিপিং এজেন্টের ডকুমেন্ট চেক করি, একটা বিএল নিয়ে আমরা শিপিং এজেন্ট আমরা ছেড়ে দিছি পণ্য, আমরা কি করলাম, পোস্ট ক্লিয়ারেন্স অডিটে গেলাম, অডিটে গেলে শিপিং এজেন্টের বিএল চেক করলাম, ও এই বিএল এর এগেইনস্টে কি নিয়েছে, সেই বিএল এর এগেইনস্টে কেন সে কি শুধু ড্যামারেজ নিয়েছে নাকি আদার চার্জ নিয়েছে, তাহলে পরে আমাদের প্রশ্ন আছে। সে তো অন্য চার্জ দিতে পারে না, কারণ তার এখানে বলা ছিল ফ্রেট প্রিপেইড। প্রিপেইড থাকলে মানে তার ফ্রেট পেইড করা হয়েছে, শুধুমাত্র এখন এখন ইম্পোর্টারের কাছে তার পাওনা হচ্ছে ড্যামারেজ। এখানে এখানে একটা টাইম পর্যন্ত একটা পোর্টে যে কোনো পণ্য যখন আসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 3 দিন পর্যন্ত সেই পায়, ফ্রি টাইম পায়। এই 3 দিনের মধ্যে সে যদি নিয়ে যায় তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। আর 3 দিনের পরের থেকে তার শুরু হয় ড্যামারেজ। তাহলে এই যে 3 দিনের পর থেকে যে ড্যামারেজ কাউন্ট হয়, সে কি সেইটা নিয়েছে নাকি ওই আলাদা কোনো চার্জ নিয়েছে, তাহলে পরে সেটাকে আমাকে কনসিডার করতে হবে। তখন আমাকে যদি দেখা যায় সে আলাদা চার্জ দিচ্ছে, তাহলে পরে আমার বুঝতে হবে যে এখানে ফ্রেট প্রিপেড লেখা থাকলো, দেয়ার ইজ এ প্রবলেম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে হলো আমদানিকারকের কিছু দায়িত্ব এই বিধিমালায় আছে। কি দায়িত্ব? আমদানিকারকের দায়িত্ব হচ্ছে তাকে, বিধিমালায় বলা আছে যে তাকে একটা বিবরণী, পণ্য মূল্য সংক্রান্ত একটা বিবরণী দাখিল করতে হবে, তার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। আচ্ছা, আর যদি আমদানিকারক, এখানে আরেকটা কথা না, আমদানিকারক প্রস্তুতকারক বা উৎপাদনকারী ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তির নিকট হইতে পণ্য আমদানি করা হইলে উক্ত পণ্যের প্রস্তুতকারী বা উৎপাদনকারীর নিকট হইতে সংগৃহীত ইনভয়েস সহ অন্য যে কোনো বিবৃতি, তথ্য বা দলিল যাহাই এই বিধিমালার অধীন আমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণের জন্য আবশ্যক বলিয়া শুল্ক কর্মকর্তা বিবেচনা করিবে, তাহা তাকে দাখিল করিতে হইবে। তাহলে এই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এটা কার দায়িত্ব? আমদানিকারকের দায়িত্ব। তাহলে আমদানিকারক কিন্তু আমাদের দেশে, যেমন আমি কিছু কিছু গুডসের কথা বলি, যেমন মনে করো এটা, যেমন আবুল খায়ের একটা গ্রুপ আছে, আমি একটা এক্সাম্পল দিলাম যে আবুল খায়ের এই গ্রুপ, তারা কি করছে, সাপোজ তারা মিল্ক আনছে, পাউডার মিল্ক আনছে, পাউডার মিল্ক, এটাকে আমরা কি বলে ফুল ক্রিম মিল্ক নিয়ে আসছে। ফুল ক্রিম মিল্ক নিয়ে আসছে, এইটা সে আনছে হলো হংকং থেকে। এখন হংকং এর একটা বায়ার থেকে সে এটা কিনে নিয়ে আসছে, সে দেখাইছে এই পণ্যের মূল্য $300 পার টন।
এখন তুমি ইন্টারন্যাশনাল মার্কেট তুমি সার্ভে করলা, সার্ভে করে দেখলা যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে পণ্যের মূল্য আছে সেটা আছে বর্তমানে $450। আবুল খায়ের আনসার হচ্ছে সে কোম্পানি আবুল খায়ের বলি আর এ বলি, তারা $300 নিয়ে আসছে। তো এবং রিয়ালি সে $300 কিনেছে, ঠিক আছে, প্রকৃতই সে $300 কিনেছে। তাহলে এখানে কিন্তু এই যে কন্ডিশন যেটা আমরা বললাম, এই যে এই কন্ডিশনটা কিন্তু এখানে বিরাজ করতেছে। অর্থাৎ সে কিন্তু উৎপাদনকারী বা প্রস্তুতকারকের কাছ থেকে কিনে নাই, সে কিনেছে তৃতীয় ব্যক্তির কাছ থেকে। তাহলে তৃতীয় ব্যক্তির কাছ থেকে যদি কিনে থাকে তাহলে এখানে আমার অনেক কোয়ারিজ থাকতে পারে। অ্যাজ এ কাস্টম অফিসার হিসাবে আমার অনেক কোয়ারিজ থাকতে পারে। কি কি কোয়ারিজ থাকতে পারে? আমি তার কাছ থেকে ওই যে সে যে উৎপাদনকারীর কাছ থেকে কিনছে, তার যে বায়ার, তার যে সেলার, সে যে এক্সপোর্টার, সে যে তৃতীয় উৎপাদনকারীর কাছ থেকে এই পণ্যগুলো কিনেছে, তার ডকুমেন্ট আমি চাইতে পারি তার কাছ থেকে, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমি কিন্তু সেটা নিতে পারি। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আসে? কোনো পণ্যের ভ্যালুয়েশন করতে যাব, আমার কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমার যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমি ভ্যালুয়েশন করতে পারবো না। এই জন্য এই আইডিয়াটা আমাকে নিতে হবে। কারণ হলো যে যখন এই তৃতীয় তোমার ইন্টারন্যাশনাল মার্কেটটা হচ্ছে এরকম, আমাদের যে যখন কোনো পণ্য তৃতীয় দেশ থেকে আনা হয়, তার মধ্যে এখানে দুইটা কন্ডিশন বিরাজ করতে পারে। এক, তৃতীয় দেশের কোন পৃথিবীতে পণ্যগুলো এরকম বিক্রি হয় যে যিনি উৎপাদন করেন উনি কোনো মার্কেটিং করেন না, এটা একটা কন্ডিশন হতে পারে। উনি কোনো মার্কেটিং করেন না। আবার তৃতীয় কোনো ব্যক্তি তার সমস্ত প্রোডাক্ট লায়াবিলিটি সে কিনে নিয়ে নেয়, বছরে যা উৎপাদন হবে সে নিবে এবং সে সেটা মার্কেটিং করবে। এরকম একটা মার্কেটিং কোম্পানি বাংলাদেশে আছে, যারা নাকি পৃথিবীর অনেক দেশের অনেক কোম্পানির প্রোডাক্ট তারা কিনে নেয়, কিনে তারা বিক্রি করে। তুমি কি তাদের একটা নাম বলতে পারো? যা স্যার বলতে পারবো না স্যার। আমি স্যার একটা জিনিস খেয়াল করেছি, যেমন আমরা মিল্ক পাউডারের ক্ষেত্রে যখন আমরা প্রাইসটা ঠিক আছে কিনা চেক করি, তখন আমরা সেটা ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইট, অস্ট্রেলিয়ান বা নিউজিল্যান্ড ডেইরিজ এর কিছু ওয়েবসাইট অবজার্ভ করে, ওদের ওখানে যে একটা বিট মূল্য হয় ওটার এগেনস্টে আমরা প্রাইসটা ঠিক করি। হ্যাঁ, আবার দেখা যায় অনেক সময় আর একটা হয় স্যার, যেটা প্রাইমারি বা সেকেন্ডারি যেটা স্টিল যেটা আসে, সেই ক্ষেত্রে আমরা মেটাল একটা ওয়েবসাইট থেকে ঠিক করে দেখি ওখানকার প্রাইস গুলা কিরকম, ওই এগেনস্টে আমরা আমাদের এইটা তো তুমি বললা যে আমাদের অন্যান্য মেথড যেটা আছে সেই মেথড অনুযায়ী তুমি এটা করো, সেই মেথড অনুযায়ী করো। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একজন তৃতীয় দেশ থেকে কিনলো, থার্ড কান্ট্রি থেকে গুডসটা কিনলো, তার ভ্যালু হচ্ছে $100, $300, কিন্তু আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ওই প্রোডাক্টের ভ্যালু সার্চ করলাম, দেখলাম যে এটা $450। তা আমার প্রশ্ন হচ্ছে যে কেন এইটা হইতে পারে, এরকম কেন হবে? হতে পারে স্যার সে যাতে ইন্টারন্যাশনাল যখন সে পুরোটারই এটা নিয়ে নিছে, মানে মার্কেট থেকে কিনে সে নিজেই এটা বিক্রি করবে, তাহলে তাকে যদি মার্কেটে টিকে রাখতে হয় তাহলে তাকে মেইন দাম থেকে একটু কম দামেই দিতে হবে। তাই বলে ইন্টারন্যাশনাল, মনে করো কোম্পানি যখন বিক্রি করতেছে, কোম্পানি $450 বিক্রি করতেছে, আর সে যখন থার্ড পার্টি থেকে আনতেছে তখন সে ভ্যালু দেখাচ্ছে $300। আসলে এইটার কেসটা হচ্ছে এরকম। আমি একটু বলবো স্যার। হ্যাঁ প্লিজ। এটা হচ্ছে মনে করেন কান্ট্রি ভেদে, ইউরোপের কান্ট্রির জন্য এক ভ্যালুতে তৈরি করে দিবে প্রোডাক্টটা, এশিয়ার জন্য এক ধরনের তৈরি করবে, এরকম হতে পারে স্যার। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্সটা কাছাকাছি থাকবে, কিন্তু এইটা যে জিনিসটা ঘটেছে এই ধরনের কেস ইন্টারন্যাশনালি, আমি যেটা বললাম যে ইন্টারন্যাশনালি কি করে, কিছু কিছু কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, এদের যেমন দুবাইতে এদের ব্যবসা আছে, সিঙ্গাপুরে ব্যবসা আছে। আপনারা যারা সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের একটা এরিয়া আছে, সেখানে বিরাট আছে, ওয়্যার হাউস আছে, বিশাল ওয়্যার হাউস।
তারা করে কি পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানির সমস্ত প্রোডাকশন তারা কিনে নেয়। সমস্ত প্রোডাকশন যা হবে ওই কোম্পানির যত প্রোডাকশন হবে সব কিনে নিবে, কিনে নিয়ে তারা মার্কেটিং করবে। যেমন আমাদের দেশে একটা বড় কোম্পানি আছে ইউনিলিভার, এরা কিন্তু ইউনিলিভার কোম্পানি তাদের যে এত প্রোডাক্ট এরা কি সব নিজেরা তৈরি করে? নিজেরা তৈরি করে না, তারা বিভিন্ন দেশের বিভিন্ন কিন্তু তারা অন্য দেশের তৈরি হয় সেইগুলো তারা সব কিনে মার্কেটিং করে। ঠিক আছে, এরকম একটা কোম্পানি তারা আছে অনেক দেশে। তো এখন দেখা যায় যে অনেক সময় দেখা যায় একটা গুডস একটা কোম্পানি সে এরকম মার্কেটিং করছে না, সে নিজেই মার্কেটিং করে, কিন্তু তার একটা প্রোডাকশন 2019-এ একটা প্রোডাকশন সে করেছে, সেই প্রোডাকশনটা তার 30% সে এখনো সেল করতে পারেনি, বাট হি হ্যাজ 6 মান্থ টাইম, কারণ তার এক্সপায়ারি ডেট আরো 6 মাস এখনো আছে। এই 6 মাসে সে কি করলো, সেটা সে যদি চিন্তা করলো যে এটা যদি আমি নর্মাল প্রাইসে সেল করতে যাই দেন আই ক্যান সেল দিস গুড, এবং এটা এক্সপায়ার হয়ে যাবে এবং আমার লস হয়ে যাবে। সো সে করে কি সেটাকে ইন্টারন্যাশনাল অকশনে তুলে দেয়। অকশনে তুলে দেওয়ার পরে সেইটা করে কি ওই যে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে মার্কেটিং কোম্পানি, এরা এগুলো কিনে নেয়। এরা করে কি অনেক হিউজ পরিমাণ কেনার পরে এই যে হিউজ পরিমাণ এইটা আবার এইখান থেকে আমাদের দেশের অনেক কোম্পানি করে কি তারা কেউ 500 টন 400 টন 300 টন আবার এখান থেকে কিনে নিয়ে আসে। যেহেতু এটা লাইফ সেল মাত্র আর কিছুদিন আছে, সেই জন্য এইগুলো কম দামে আসে। এটা হচ্ছে একটা প্র্যাকটিস, কম দামে আসার একটা কারণ, মানে অ্যাকচুয়াল প্রাইস থেকে যখন কম দামে আসে তখন এটা হয়। তো এই ক্ষেত্রে আসলে আমাদের যে বিষয়গুলো চিন্তা করতে হয় যে তৃতীয় দেশ থেকে আসলে পরে আমাকে ওই বিষয়, যেহেতু তার তৃতীয় দেশ থেকে আসছে তার এই জন্য আমাকে ওই ভ্যালুগুলো কনসিডার করতে হয়, যে ওই ডকুমেন্ট গুলো ইনভয়েস গুলো, অর্থাৎ উৎপাদনকারী কোন ভ্যালুতে আসলে প্রকৃতপক্ষে সেল করেছে সেটা আমার জানা দরকার আছে। তা না হলে কিন্তু আমার প্রকৃত ভ্যালুয়েশনটা হবে না। এই জন্য আমরা বললাম যে এখানে আসলে অকশন প্রাইসটা কত ছিল সেটা কিন্তু আমার জানতে হবে, না জানলে পরে আমার এই ভ্যালুয়েশন আমি ঠিক করতে পারবো না। যেটা অনুরূপা বললো যে আমি ইন্টারন্যাশনাল ডেইরি প্রোডাক্টের কিছু ওয়েবসাইট থেকে ভ্যালু সংগ্রহ করে সেটা আমি যখন অস্ট্রেলিয়া থেকে গুডসটা আনবো তখন সেটা আমার জন্য প্রযোজ্য। কিন্তু আমি তো গুডসটা আনছি হংকং থেকে, দেয়ার ইজ সাম কন্ডিশনস, যে লাইফ সেল এটা মাত্র 6 মাস আছে 3 মাস আছে, তাহলে এই যে 3 মাস বা 6 মাস যদি থেকে থাকে তাহলে তো তার ভ্যালুয়েশন অটোমেটিক কম হবে। আমরা যখন নরমালি অকশন করি, আমাদের যখন একটা ফ্রুটস এর অকশন করি, তার যদি আর 3 মাস বা 1 মাসের মধ্যে এটা লাইফ সেল শেষ হয়ে যাবে, অথবা এটা এই মানে আমি যদি 5 দিনের মধ্যে বিক্রি না করি তাহলে গুডস গুলো পচে যাবে। তাহলে আমরা কি করি, এটা অকশনে করি। অকশনের মধ্যে আমরা এখন একটা ভ্যালু মোটামুটি যা ভ্যালু পাই সেটাতে আমরা বিক্রি করে দিই, কারণ আমার এখানে রাখাটা রিস্কি। তো ওই রিস্কটা এড়ানোর জন্যই কিন্তু এই আসলে ভ্যালুটা কিছুটা কম থাকে এই ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়টা। নেক্সট হচ্ছে আমাদের, এটা তো আমদানিকারকের অধিকার, তিনি আমরা বল, এবং WCO তে বলা আছে if in course of determination of customs value of imported goods it becomes necessary to delay the final determination of such customs value, the importer of the goods shall nevertheless be able to withdraw them from customs if where so required the importer provides sufficient guarantee in the form of a surety, deposit or some other appropriate instrument covering the ultimate payment of custom duties for his goods may be liable. The legislation of each member shall make provision of such circumstances. তাহলে এখানে বলা আছে, স্পষ্ট বলা আছে যে এখানেও মানে তাকে বলা আছে সে একটা গ্যারান্টি দিবে, সেটা গ্যারান্টি দিবে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে দিবে, মানে ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা কিসের ভিত্তিতে হবে সেটাও কিন্তু এখানে অ্যাসিওর করা হয়নি। তো এইখানে আমরা মনে করি যে এখানে একটা সাফিসিয়েন্ট কথা যেহেতু বলা আছে,
সাফিসিয়েন্ট যেহেতু কথা বলা আছে, তার মানে এখানে একটা গ্যারান্টি দিতে হবে যে আমি যে ভ্যালুটাকে আমার এখানে সিস্টেমের সাথে হয়তো একটা ভ্যালু আমরা নিয়ে নিতে পারি, যে ভ্যালুটা যে কোনো, যে এই ক্ষেত্রে আমরা যে হায়ার ভ্যালু যেটাকে আমরা মনে করি যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটার ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের ব্যাংক গ্যারান্টি তার কাছ থেকে নিয়ে নিতে পারি। এটা নিয়ে আমাদের কোনো নাই, মানে বার এখানে কোথাও নাই, এবং ডাব্লিউসিও তেও নাই, আমাদের ভ্যালুয়েশনে নেই। এখানে স্পষ্ট বলা আছে সাফিসিয়েন্ট। যেহেতু সাফিসিয়েন্টের কথা বলা আছে, আমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হব ততক্ষণ পর্যন্ত আমি এটাকে চাইতে পারবো। সো প্লিজ, এনি কোশ্চেন? স্যার আপনার এটা মানে আমরা সুন্দর করে বুঝতে পেরেছি, আপনি খুব সুন্দর করে আসলে এটাকে উপস্থাপন করেছেন, এই জন্য আসলে আমাদের প্রশ্ন কম না। এটা এমন না যে আপনি যেটা বললেন সেটা নয় স্যার, আপনার এগুলো অনেক এক্সপ্লেনেটরি ছিল, সে কারণেই স্যার আমাদের আসলে প্রশ্ন নেই স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো মাহবুব, আমার বলা শেষ, এখন তোমার কাছে আমি মাইক হ্যান্ড ওভার করছি, তুমি এখন করতে পারো। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের অডিট প্রোগ্রামে সকলে অংশগ্রহণ করবেন এটা আমি প্রত্যাশা করি। আর আমরা আরো একটা আমরা চাচ্ছি, আমরা ভ্যাট যারা, আমরা কাস্টমস ভ্যাট যারা আছে সবাইকে আমরা আইবাস সিস্টেমের সম্পর্কে অবহিত করব, কারণ আইবাস সিস্টেম সম্পর্কে আমরা জানি না, এবং আইবাস সিস্টেমটা ব্যবহার আমাদেরকে জানতে হবে, কারণ এটি একটি আসলে আমাদের এসআই কোডার থেকে এটি একটা কমপ্লিকেটেড একটা সফটওয়্যার, খুবই কমপ্লিকেটেড একটা সফটওয়্যার, কারণ এটার মধ্যে এত ভেরিয়েশন আছে এবং এত আইটেম আছে, এতগুলো মডিউল আছে, এটা আমরা আসলে জানি না। আমাদেরকে এটা জানতে হবে, কারণ এটা আমাদেরই সফটওয়্যার। এটা যেহেতু আমরা এটা ডেভেলপ করেছি, এবং আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 48,000 ভ্যাট মানে ট্যাক্স পেয়ার এই আইবাসের মাধ্যমে অনলাইনে রিটার্ন সাবমিট করছে, এবং এই আমরা কিছুদিন পরে আমাদের নন ফাইলিং একটা মডিউল তৈরি অনলাইনে নিয়ে আসতেছি, এবং নন ফাইলিং মডিউলটা যখনই অনলাইনে চলে আসবে তখনই দেখবেন যে আপনার কাছে প্রতি মাসে এত কাজ চলে যাবে, ইউ ক্যান্ট ইমাজিন। এবং এই কাজগুলো আপনাকে সলভ করতে হবে, আর কাজগুলো যদি আপনি সলভ না করেন তাহলে পরে আপনাকে অলওয়েজ পেন্ডিং দেখাবে, দেন আপনার অফিসার, সিনিয়র অফিসার কিন্তু আপনাকে মনিটরিং এ বলবে যে আপনি কোনো কাজ করেন না। সো আইবাস সম্পর্কে আপনাদের আরো অনেক ধারণা নিতে হবে, এবং আমরা একটা প্রোগ্রাম চালু করছি এখন। আমরা একটা প্রোগ্রাম করছি ট্যাক্স পেয়ারদের জন্য, রিটার্ন সাবমিশনের জন্য অনলাইন। এটার পরে আমরা আমাদের ভ্যাট অফিসারদের জন্য অনলাইন কিভাবে রিটার্নটা প্রথমে আমরা করব, রিটার্নটা কিভাবে সাবমিশন করে, কারণ রিটার্ন সাবমিশন করাই আমরা অনেকে জানি না, কারণ রিটার্নের মধ্যে কি কি ফিল্ড আছে, কোথায় কিভাবে দিতে হয় এটা আমরা জানি না, এগুলো আমাদের জানতে হবে। প্লাস এই রিটার্নটা কি যখন একজনের সাবমিট করলো, এইটা আমি কিভাবে ভিউ করব, এটার ইনফরমেশন গুলো কিভাবে আমি দেখবো, সেটা আমাকে বা আমার এখানে কতগুলো অনলাইনে রিটার্ন সাবমিট হয়েছে সেটা আমি কিভাবে জানতে পারবো, এইগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হবে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো আমরা আশা করি আপনারা সবাই আমাদের আইবাস সম্পর্কে জানবেন, এবং সকলকে আইবাস সম্পর্কে জানার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।